সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে থাকছে তত্ত্বচ্যানের দ্বিতীয় পর্ব। তত্ত্বচ্যানের নাম। তত্ত্বচ্যানের ভালো নাম তেতসুকো। ওর জন্মের আগে বাবা আর মার বন্ধুরা আর আত্মীয়রা সবাই বলেছিলেন নিশ্চয়ই ছেলে হবে। মা বাবারও প্রথম সন্তান, ওরা তাই কথাটা বিশ্বাস করেছিলেন আর মনে মনে ঠিক করেছিলেন ছেলের নাম হবে তরু। কিন্তু ছেলের বদলে মেয়ে হলো যখন, ওদের মনটা একটু খারাপ হয়ে গেল। দুজনেরই চীনা অক্ষরে লেখা তরু শব্দটা ভারী পছন্দ ছিল। তরু শব্দের অর্থ স্বচ্ছ এবং সুদূর প্রসারী কিছু, যেমন কণ্ঠস্বর। তাই ওরা ঠিক করলেন এই অক্ষরটা দিয়েই একটা মেয়ের নাম তৈরি করতে হবে। তখন তরু হয়ে গেল তেতসু। আর যেহেতু মেয়ে, তাই নামের শেষে একটা কো জুড়ে দেওয়া হলো। সবাই ওকে তেতসুকো চ্যান নামেই রাখত। কিন্তু তত্ত্বচ্যানের কানে কিছুতেই শব্দটা তেতসুকো চ্যান মনে হচ্ছিল না। যখনই কেউ ওর নাম জিজ্ঞেস করত, ও বলতো তত্ত্বচ্যান। ওর ধারণা হয়েছিল চ্যানটাও বুঝি ওর নামেরই অংশ। বাবা ওকে মাঝে মাঝে তৎসুকি বলে ডাকতেন, যেন ও একটা ছেলে। বাবা বলতেন, তৎসুকি আয় তো, দুজনে মিলে গোলাপ গাছ থেকে পোকাগুলো তাড়াই। বাবা আর রকি ছাড়া সবাই ওকে তত্ত্বচ্যান বলে ডাকত। স্কুলের বই খাতায় তেতসুকো লিখলেও ও মনে করত ওর আসল নাম তত্ত্বচ্যান। রেডিওতে হাসির নাটক। গতকাল তত্ত্বচ্যানের খুব মন খারাপ হয়েছিল। মা বলেছিলেন তুমি আর রেডিওতে হাসির নাটক শুনতে পারবে না। তত্ত্বচ্যানের ছেলেবেলায় রেডিওগুলো ভারী সুন্দর হতো দেখতে, কাঠ দিয়ে তৈরি, মাথাটা একটু গোলচে, বড় একটা বাক্সের মতন। সামনের যে জায়গাটা থেকে আওয়াজ বেরোতো সেটা থাকতো গোলাপি সিল্কের কাপড়ে মোড়া, তার উপর সুন্দর নকশা কাটা, আর কাটা ঘোরানোর জন্য দুটো বড় গোল নব থাকতো। স্কুলে যেতে শুরু করার আগে থেকেই তত্ত্বচ্যানের রাকুগো হাসির নাটক শুনতে খুব ভালো লাগতো। ও গোলাপি পর্দার গায়ে কান লাগিয়ে মজার মজার কথাগুলো শুনতো আর খুব হাসতো। মা এর আগে রাকুগো শোনার ব্যাপারে কখনো আপত্তি করেনি, গতকালই প্রথম করলেন। গতকাল আসলে বাবার অর্কেস্ট্রার বন্ধুরা এসেছিলেন। ওদের বাইরের ঘরে বসে বাজনা প্র্যাকটিস করবার কথা। চেলো বাজান যিনি, তিনি তত্ত্বচ্যানের জন্য অনেকগুলো কলা উপহার নিয়ে এসেছিলেন। মা ওকে ডেকে বললেন, দেখো তোমার জন্য সুনে সাদা তাচিবানা কি নিয়ে এসেছেন। তত্ত্বচ্যান তো ভারী খুশি। ও মাথা নিচু করে ধন্যবাদ জানানোর পর হঠাৎ মাকে বলে উঠল, ক্যা বাত, এই তো দেখছি জবর ব্যাপার। ব্যাস, সেই থেকেই নিষেধাজ্ঞা জারি হলো। তারপর থেকে তত্ত্বচ্যান লুকিয়ে লুকিয়ে হাসি নাটক শুনতে লাগলো। মা বাবা যখন বাড়িতে থাকতেন না, তখন খুব মজার কিছু শুনলে ও খুব জোরে জোরে হাসতো। বড়রা কেউ ওকে সেই সময় দেখলে হয়তো ভাবতেন এত সব শক্ত শক্ত কথা ও বোঝে কেমন করে। কিন্তু আসলে ছোটদেরও নিজস্ব একটা কৌতুক বোধ থাকে। যতই ছোট হোক না কেন, খুব মজার কোনো কথা ওরা দিব্যি উপভোগ করতে পারে। রেলগাড়ির নতুন কামরা। দুপুরে খাবার সময় মিও-চ্যান খবরটা দিল, জানিস আজ রাতে একটা নতুন রেলের কামরা আসছে। মিও-চ্যান হেডমাস্টার মশাইয়ের ৩ নম্বর মেয়ে, তত্ত্বচ্যানের ক্লাসেই পড়ে। এমনিতে ওদের ৬টা রেলের কামরা ছিল, মাঠের ওপর পরপর সার দিয়ে দাঁড় করানো। প্রতিটাতে একটা করে ক্লাস ঘর। নতুনটাতে একটা নাকি লাইব্রেরি করা হবে। সে কথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে উঠল। কোন দিক দিয়ে কামরাটা আসবে কে জানে, একজন বলল। প্রশ্নটা শুনে সবাই জোর ভাবতে লাগলো। হয়তো ওই মাছি লাইন ধরে আসবে, তারপর লেভিল ক্রসিং দিয়ে এদিকে চলে আসবে, একজন বলল। তাহলে তো কামরাটাকে লাইন থেকে বেরিয়ে যেতে হবে, আর একজন বলে উঠল। হয়তো ঠেলাগাড়িতে করে আনা হবে, আরও একজনের মনে হলো। কি করে, এত বড় ঠেলাগাড়ি হয় নাকি? আর কেউ প্রতিবাদ করে উঠল, তা বোধ হয় না। কারো মাথাতেই আর কিছু আসছিল না। ছেলেমেয়েরা বুঝতে পারছিল ঠেলাগাড়িতে না, ট্রাকের মাথায়ও না, কামরাটা কোনোটাতেই আটবে না। অনেক ভেবে তত্ত্বচ্যান বলল, আমার মনে হয় ওরা স্কুল পর্যন্ত রেল লাইন পেতে দেবে। কোত্থেকে, একজন জানতে চাইল।
কোত্থেকে? এখন ট্রেনটা যেখানে আছে সেখান থেকে। তত্ত্বচান নিজেই বুঝতে পারছিল ও যেটা বলছে সেটা ঠিক না। ট্রেনটা কোত্থেকে আসছে সেই বিষয়ে তো ওর কোনো ধারণাই ছিল না। তাছাড়া ওরা নিশ্চয়ই ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে রেল লাইন পেতে তারপর গাড়িটিকে নিয়ে আসবে না। অনেক আগডুম বাগডুম আলোচনার পর ছেলেমেয়েরা ঠিক করলো আজ ওরা তাহলে আর বাড়িতেই যাবে না, স্কুলে থেকে ট্রেনের কামরার আশাটা দেখবে। ঠিক হলো মিওচ্যান গিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করবে যে ওরা থাকতে পারে কি না। বেশ খানিকক্ষণ পর মিওচ্যান ফিরে এলো। কামরাটা অনেক রাতে আসবে, মিওচ্যান বলল। আর যখন কোনো ট্রেন চলবে না তখন। কেউ যদি সত্যিই দেখতে চাও তাহলে এখনই বাড়ি গিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। যারা কামরাটা দেখতে চায় রাতের খাবারের পর তারা তাদের ঘুমের পোশাক আর একটা কম্বল নিয়ে স্কুলে চলে আসবে। কি মজা! ছেলে মেয়েদের আগে আগে কখনো এত উত্তেজনা হয়নি। ঘুমের পোশাক আনতে হবে আর কম্বল। সেদিন দুপুরবেলায় কারো আর পড়ায় মন বসে না। স্কুল ছুটি হওয়া মাত্র তত্ত্বচ্যানের ক্লাসের সবাই সোজা বাড়ি চলে গেল। সবার মনে একই আশা, রাতের ঘুমের পোশাক আর কম্বল সমেত আবার স্কুলে দেখা হবে। বাড়ি ফিরেই তত্ত্বচ্যান মাকে বলল, একটা ট্রেন আসছে, কেমন করে আসছে কেউ জানে না, ঘুমের পোশাক আর কম্বল চাই, আমি যেতে পারি তো? এমন বর্ণনা থেকে মা আর কি বুঝবেন? মেয়ের কথার মাথা মুন্ডু কিছুই ঠাউর করতে পারলেন না। কেবল মেয়ের সাংঘাতিক তৎপরতা দেখে অনুমান করলেন যে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে। তখন মা তত্ত্বচ্যানকে নানা প্রশ্ন করতে লাগলেন এবং অবশেষে বুঝতে পারলেন ব্যাপারটা কি। শুনে মায়ের মনে হলো তত্ত্বচ্যানের নিশ্চয়ই এটা দেখা উচিত, কারণ এমন সুযোগ তো আর বারবার আসবে না। মায়ের তো নিজেরই কামরাটা দেখতে ইচ্ছে করছিল। তত্ত্বচ্যানের ঘুমোনোর পাজামা আর কম্বল নিয়ে রাতের খাবারের পর মা ওকে স্কুলে পৌঁছে দিতে গেলেন। মোট 10 জন মতো জড়ো হয়েছিল স্কুলে। তাদের মধ্যে কয়েকজন উঁচু ক্লাসের ছেলে মেয়েও ছিল যারা কামরা আসার খবরটা জেনে গিয়েছিল। আরও কয়েকজনের মাও এসেছিল। আর তাদের সকলকে দেখেই মনে হচ্ছিল যেন রাতটা স্কুলে থেকে যাবার জন্য খুব ইচ্ছে। কি আর করা, হেডমাস্টার মশাইয়ের হাতে ছেলে মেয়েদের রেখে তারা যে যার বাড়ি চলে গেলেন। ছেলেমেয়েরা সবাই কম্বল মুড়ি দিয়ে হল ঘরের মেঝেতে শুয়ে পড়ল। হেডমাস্টার মশাই বললেন, গাড়ি এলে আমি তোমাদেরকে ডেকে দেব। ওরা ভেবেছিল ওদের বুঝি ঘুমই আসবে না, কিন্তু সারাদিনের উত্তেজনা আর ক্লান্তির পর চোখের পাতা ভারী হয়ে উঠেছিল। আমাকে কিন্তু ডাকতে ভুলিস না। অন্যদের এই কথাটা বলার আগেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেল। এসেছে এসেছে চিৎকার শুনে তত্ত্বচ্যান তড়াক করে উঠে সোজা স্কুলের মাঠ পেরিয়ে বাইরের গেটে গিয়ে দাঁড়ালো। ভোরের কুয়াশার চাদরের আড়ালে একটা মস্ত রেলগাড়ির কামরার ছায়া দেখা যাচ্ছিল, ঠিক যেন স্বপ্নের মতন। রাস্তা বরাবর একটা রেলগাড়ি এগিয়ে আসছে, নিচে কোনো রেল লাইন পাতা নেই, কোনো কু ঝিকঝিক শব্দও নেই। একটা মস্ত ট্রেলারের উপর চেপে আসছিল কামরাটা, আর ট্রেলারটাকে আবার টেনে আনছিল ওই মাঝে রেল ডিপোর একটা ট্রাক্টর। ওই রাতে তত্ত্বচ্যান আর ওর বন্ধুরা অনেক অনেক নতুন কিছু শিখেছিল, যেমন ট্রাক্টর নামের একটা গাড়ি ট্রেলার নামের মস্ত গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারে। কেমন ট্রেলার জিনিসটা ঠেলা গাড়ির চেয়ে অনেক অনেক বড় হয়। এইসব দেখে ওরা তো দারুণ মুগ্ধ। ভোরের আলোর ভেতর দিয়ে ট্রেলারে চেপে রেলের কামরাটা মৃদু মন্থর গতিতে এগিয়ে আসতে লাগলো। পথটা তখন একদম ফাঁকা ছিল। এরপরই একটা বিশাল হইচই শুরু হয়ে গেল। তখন এখনকার মতন মস্ত ক্রেন পাওয়া যেত না, তাই কামরাটাকে ট্রেলার থেকে নামানো হলো দুরূহ কাজ। তাকে নামিয়ে স্কুলের মাঠের ঠিক জায়গা মতন বসাতে হবে। যারা গাড়িটার সঙ্গে এসেছিল তারা ট্রেলারের নিচে কাঠের পাত দিয়ে একটা উঁচু দিক করার চেষ্টা করছিল, যাতে দিয়ে কামরাটা গড়িয়ে নিয়ে যেতে পারে মাঠের ওপরে। এটা খুব ভালো করে দেখো, হেডমাস্টার মশাই বললেন। এগুলোকে বলে রোলার। কোনো জিনিস যখন গড়িয়ে গড়িয়ে নামে তখন তার পিছনে বিশেষ শক্তি কাজ করে। সেই শক্তি দিয়েই মস্ত কামরাটাকে নামানো হচ্ছে। ছেলেমেয়েরা খুব মন দিয়ে গোটা ঘটনাটা দেখতে লাগলো। হেইয়ো হেইয়ো বলে ওরা গাড়িটিকে নামাচ্ছিল, আর সেই হেইয়োর তালে তালে সূর্যোদয় হচ্ছিল। স্কুলের বাকি 6টা কামরার মতো নতুনটার তলা থেকেও চাকাগুলো খুলে নেওয়া হয়েছিল। তার দূর দূরান্তে ছুটে চলার দিন
শেষ হয়ে গিয়েছিল। এখন কাজ শুধু ছেলে মেয়েদের হাসি বয়ে বেড়ানো। ঘুমের পোশাক পরা ছোট ছোট ছেলে মেয়েদের ওপর ভোরের আলো এসে পড়েছিল। আনন্দে ওরা স্থির থাকতে পারছিল না, কেবল হাসছিল, লাফিয়ে লাফিয়ে হেডমাস্টার মশাইয়ের গলা ধরে ঝুলে পড়ছিল। হেডমাস্টার মশাইও হাসি মুখে ওদের অত্যাচার সহ্য করছিলেন। সবার মুখে অপূর্ব একটা হাসি লেগেছিল। ওই দিনটার কথা কেউ কখনো ভুলতে পারেনি। সাঁতার। সেই দিনটার কথা তোতোচানের সব সময় মনে থাকবে। যে দিনটা প্রথম ও সুইমিং পুলে সাঁতার কেটেছিল, তাও আবার গায়ে একটা কিচ্ছু না পড়ে, এমনকি ইজেরও না। সকালবেলায় হেডমাস্টার মশাই এসে বললেন, হঠাৎ খুব গরম পড়ে গেছে, ভাবছি আজ পুলটাতে জল ভরলে কেমন হয়। কি মজা বলে ছোটরা সবাই লাফালাফি শুরু করে দিল। মনে হচ্ছিল তোতোচানের উৎসাহ যেন উঁচু ক্লাসের ছেলে মেয়েদের চেয়েও বেশি। তমই এর সুইমিং পুলটা আবার একটু অন্য রকমের, সাধারণ চারকোনা নয়, নৌকোর মতো অনেকটা। স্কুল চত্বরের সঙ্গে মিলিয়েই হয়তো এমন একটা পুল তৈরি করা হয়েছিল। সুইমিং পুলটা ছিল ক্লাসঘর আর হলের মধ্যিখানে। সারা সকাল ধরে তোতোচান আর ওর বন্ধুরা পড়ার ফাঁকে ফাঁকে জানলা দিয়ে বাইরে পুলটার দিকে একটু একটু করে তাকিয়ে নিচ্ছিল। যখন খালি ছিল তখন পুলে কত শুকনো পাতা জমেছিল, যেমন স্কুলের মাঠে থাকে। কিন্তু এখন পরিষ্কার জল ভরার পর দিব্যি একটা পুল পুল ব্যাপার লাগছিল। দুপুরের খাওয়া শেষে বাচ্চারা সব পুলের ধারে গিয়ে জড়ো হলো। হেডমাস্টার মশাই বললেন, প্রথমে আমরা একটু ব্যায়াম করে নেব, তারপর সাঁতার কাটবো, ঠিক আছে? তোতোচান ভাবছিল, সাঁতার কাটার পোশাক, ওর সুইমিং স্যুট। বাবা মার সঙ্গে যখন ওরা কুমারুকাতে গিয়েছিল তখন তো সুইমিং স্যুট, রাবারের রিং, আরও কত কি সাজ সরঞ্জাম নিয়ে গেছে। ওর ঠিক মনে পড়ছিল না গতকাল ওদের দিদিমণি বলেছিলেন কি সুইমিং স্যুট আনার কথা। না, হেডমাস্টার মশাই কেমন করে যেন ওদের মনের ভাবটা বুঝে গিয়েছিলেন। উনি বললেন, সুইমিং স্যুটের জন্য ভাবনা নেই, হল ঘরে গিয়ে দেখো। তোতোচান আর ক্লাস ওয়ানের সব বাচ্চারা হল ঘরে ঢুকে দেখে বড় ক্লাসের ছেলেমেয়েরা সবাই মহা আনন্দে জামা কাপড় খুলতে ব্যস্ত, যেন সবাই কোনো স্নান ঘরে যাবে। তারা সব গায়ে কিচ্ছুটি না দিয়ে মাঠের দিকে ছুটে যাচ্ছিল। তোতোচান আর ওর বন্ধুরাও তাই করলো। হলের ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে ওরা দেখতে পেল বাকিরা ততক্ষণে ব্যায়াম শুরু করে দিয়েছে। তোতোচান আর ওর বন্ধুরাও এক ছুটে খালি গায়ে হলের সিঁড়ি দিয়ে নেমে গেল। সাঁতার শেখাতে এসেছিলেন মিও চ্যানের দাদা, হেডমাস্টার মশাইয়ের বড় ছেলে। ও তমইতে পড়তো না, তবে ইউনিভার্সিটির সাঁতারের টিমে ছিল। স্কুলের নাম আর ওর নাম দুটো এক, তমই। তমই সাঁতারের ছোট প্যান্ট পরে অপেক্ষা করছিল। ব্যায়াম শেষে বাচ্চাদের গায়ে ঠান্ডা জল ঢেলে দিতেই সব চিৎকার করে উঠল আর ঝপাঝপ পুলে ঝাঁপিয়ে পড়ল। তোতোচান প্রথমটায় জলে নামতে চায়নি। ও পরখ করে নিচ্ছিল পুলটার মধ্যে দাঁড়ানো যায় কিনা, জলটা কি স্নানঘরের মতো গরম ছিল কিনা, কিন্তু দারুণ আরামের ছিল। যে যেদিকে হাত বাড়াও কেবল জল আর জল। রোগা বাচ্চা, মোটা বাচ্চা, ছেলে মেয়ে সবাই জলের মধ্যে ছপাত ছপাত করছে আর হাসছে, এ ওকে ভিজিয়ে দিচ্ছে। কি যে মজা! তোতোচান ভাবছিল, আহারে, রকিটা যদি স্কুলে আসতে পারত। যদি রকি জানতো যে সাঁতার কাটতে সুইমিং স্যুট লাগবে, তাহলে ও নির্ঘাত জলে নেমে পড়তো। তোতোচান মনে মনে তাই ভাবলো। কিন্তু এখানে তো রকির জন্য ভাবনা নেই, কারণ এখানে তো সুইমিং স্যুট লাগছে না। রকি হলে খুব আনন্দ পেত। তোমরা হয়তো ভাবছো, হেডমাস্টার মশাই এইভাবে ছেলে মেয়েদের সব জামা কাপড় খুলে সাঁতার কাটার কথা ভেবেছিলেন কেন? আসলে সবাইকে যেসব জামা কাপড় খুলতেই হবে এমন কিন্তু কোনো নিয়ম ছিল না। ধরো, তুমি যদি তোমার সুইমিং স্যুটটা স্কুলে নিয়ে আসতে এবং সেটা পরতে চাইতে, তাহলে অবশ্যই সেটা পরে জলে নামতে পারতে। অন্যদিকে হঠাৎ একদিন যদি ইচ্ছে হতো যে সবাই মিলে সাঁতার কাটি, যেমন আজকের এই দিনটিতে হয়েছিল, তাহলেও সেটা করা যেত, গায়ে কোনো কিছু না পড়ে কেন। কারণ হেডমাস্টার মশাই মনে করতেন ছেলে মেয়েদের নিজের শরীরের পার্থক্য নিয়ে এত বেশি কৌতূহলের কোনো মানে হয় না। এটা তো সহজ একটা ব্যাপার, তাই নিয়ে এত লুকোচুরির কি আছে? হেডমাস্টার মশাই ছেলে মেয়েদের বোঝাতে চাইলেন যে আসলে সমস্ত শরীরই সুন্দর। তমইতে কত রকমের বাচ্চা আসতো, ইয়াসুকি চ্যানের মতো কেউ, যার পোলিও ছিল অথবা অন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা,
কিংবা কেউ হয়তো খুবই ছোটোখাটো। হেডমাস্টার মশাই চাইতেন যে ওদের নিজের শরীর নিয়ে কোনো দ্বিধা, কোনো লজ্জা যেন না থাকে, ওদের যেন কখনো নিজেদেরকে দুর্বল বা ছোট মনে না হয়। ফলে যা হতো, প্রতিবন্ধী শিশুরা প্রথম প্রথম একটু লজ্জা পেত, কিন্তু ধীরে ধীরে ওদের লজ্জা দ্বিধা সব কেটে যেত, আর ওরাও আনন্দের সঙ্গে এই খেলায় যোগ দিতে পারত। ছেলে মেয়েদের মা বাবারা কিন্তু কিছু না পড়ে সাঁতার কাটাটা পছন্দ করেনি। কেউ কেউ তাদের ছেলে মেয়েদের সুইমিং স্যুট দিয়ে দিতেন এবং জোর করতেন যেন ওরা স্যুট পরেই সাঁতার কাটে। অবশ্য তারা তো জানতেন না সেই সুইমিং স্যুট প্রায় কখনোই পরা হতো না। তত্ত্বচ্যানের মতো বন্ধুদের দেখে যারা প্রথম থেকেই কিছু না পরে সাঁতার কাটবে ঠিক করেছিল, আর যারা সুইমিং স্যুট আনতে ভুলে গিয়েছিল, তাদের দেখে ছেলেমেয়েরাও ঠিক করেছিল যে কিছু না পরেই সাঁতার কাটতেই মজা বেশি। কেবল বাড়ি ফেরার সময় ওরা খেয়াল করে সুইমিং স্যুটগুলো ভিজিয়ে নিয়ে যেত। তাই তোময়ের প্রায় সব বাচ্চাই রোদে পুড়ে জলে ভিজে খয়েরি হয়ে গিয়েছিল। সুইমিং স্যুটের সাদা রেখা প্রায় কারো শরীরেই দেখা যেত না। রিপোর্ট কার্ড। স্টেশনে পৌঁছেই একবারও এদিকে ওদিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে ছুট দিল তত্ত্বচ্যান, পিঠের উপর কাপড়ের ব্যাগ ঝুলিয়ে। কেউ ওকে সেই সময় দেখলে ভাববে নির্ঘাত সাংঘাতিক কিছু একটা ঘটেছে। ও তো স্কুলের গেট পেরোনো এই থেকেই এইভাবে ছুটছে। বাড়ি পৌঁছে দরজা খুলে ও জানান দিল, আমি এসে গেছি। তারপর রকিকে খুঁজতে লাগলো। রকি সামনের চাতালের মেঝেতে পেটটা চেপে ধরে ঠান্ডা হচ্ছিল। তত্ত্বচ্যান কোনো কথা না বলে সোজা রকির কাছে বসে পিঠের ব্যাগটা নামিয়ে ভেতর থেকে ও রিপোর্ট কার্ডটা বের করে আনলো। তারপর রিপোর্টগুলো নম্বরগুলো রকিকে দেখাতে লাগলো। দেখ, খুব গর্বের সঙ্গে বললেন তত্ত্বচ্যান। এ বি নানান জিনিস লেখা ছিল ওই কার্ডে। তত্ত্বচ্যান অবশ্য জানতো না ভালো নাকি বি, অতএব রকি যে আরোই বুঝতে পারবে না তা তো জানাই কথা। তবু জীবনের প্রথম রিপোর্ট কার্ডটা ও রকিকেই প্রথম দেখাতে চেয়েছিল এবং ও নিশ্চিত ছিল যে রকিও তাতে খুব আনন্দ পাবে। কার্ডটা দেখে রকি একটু গন্ধ শুকে নিয়ে তত্ত্বচ্যানের মুখের দিকে তাকালো। কেমন, খুব দারুণ না? তত্ত্বচ্যান ওকে জিজ্ঞেস করলো। তারপর বলল, খুব শক্ত শক্ত সব লেখা আছে এতে, তুই বোধহয় পড়তে পারবি না। রকি আর একটু ঘাড় কাত করলো, যেন আবার কার্ডটাকে ভালো করে পড়ছে। তারপর তত্ত্বচ্যানের হাতটা একটু চেটে দিল। বেশ বলে তত্ত্বচ্যান উঠে দাঁড়ালো। এবার মাকে দেখাই গিয়ে। তত্ত্বচ্যান চলে যাবার পর রকি আবার ঠান্ডা মেঝেতে নিজেকে এলিয়ে দিয়ে চোখ বুঝলো। শুধু তত্ত্বচ্যান কেন, যে কেউই ওর এই ভঙ্গি দেখলে মনে করতো রকি বুঝে এখনো রিপোর্ট কার্ডের কথাই ভাবছে। গ্রীষ্মের ছুটি। আগামীকাল আমরা ক্যাম্প করতে যাব। সবাই ঘুমের পাজামা আর কম্বল নিয়ে চলে এসো। হেডমাস্টার মশাই কাগজে কথাটা লিখে সবার হাতে হাতে ধরিয়ে দিয়েছিলেন। তত্ত্বচ্যান সেটা নিয়ে গিয়ে মাকে দেখালেও। পরদিন থেকে গরমের ছুটি শুরু। ক্যাম্প করা মানে কি মা? তত্ত্বচ্যান জানতে চাইল। মাও কথাটা ভাবছিলেন, কিন্তু মুখে বললেন, ক্যাম্প করা মানে তো বাইরে তাঁবু পেতে ঘুমোনো, তাই না? তাঁবুতে শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখা যায়, তারা দেখা যায়। কিন্তু কোথায় তোদের নিয়ে যাবে ভাবছি। ভাড়ার কথা তো লেখেনি। স্কুলের কাছেই কোথাও যাবি বোধ হয়। সেদিন রাতে তো তত্ত্বচ্যানের আর কিছুতেই ঘুম আসে না। ক্যাম্পে যাবার ব্যাপারটা বেশ ভয়ের মনে হচ্ছিল। এমন রোমাঞ্চকর, বুকের ভেতরটা ধুক ধুক করছিল। পরদিন সকালে উঠেই ও জিনিসপত্র গোছাতে শুরু করলো। কিন্তু বিকেলে যখন পিঠের ব্যাগটাতে ঘুমের পোশাক ভরে ওপরে কম্বলটা রেখে বাড়ির সবাইকে টাটা বলে স্কুলের দিকে রওনা দিল, তখন ওর কেমন যেন একটু অসহায় লাগছিল, আর একটু ভয়ও করছিল। ছেলেমেয়েরা স্কুলে জড়ো হবার পর হেডমাস্টার মশাই বললেন, সবাই হল ঘরে চলে এসো। সকলে হলে ঢোকার পর উনি ছোট্ট স্টেজটাতে উঠে গেলেন, হাতে একটা শক্তপোক্ত সবুজ রঙের তাঁবু নিয়ে। এখন দেখে নাও কেমন করে তাঁবু খাটাতে হয়, ভালো করে দেখো সবাই। হাতে জিনিসটা মেলে ধরে দাঁড়গুলোকে একদিকে টেনে এনে খুঁটিগুলোকে অন্যদিকে সরিয়ে মুহূর্তের মধ্যে একটা চমৎকার সবুজ তাঁবু খাটিয়ে ফেললেন তিনি।
চলো এবার তোমরা নিজেদের তাঁবু এই হল ঘরে খাটিয়ে ফেলো, আমরা এখানেই ক্যাম্প পাতবো। মা মনে করেছিলেন ক্যাম্প বুঝি বাইরে কোথাও খোলা আকাশের নিচে পাতা হবে, যে কেউ হলেই তাই ভাবতো। কিন্তু হেডমাস্টার মশাই অন্য কথা ভাবছিলেন। হলের ভিতরে বাচ্চারা সব ঠিকঠাক থাকবে, রাতে যদি বৃষ্টি নামে বা একটু ঠান্ডা বাড়ে তাহলে ওদেরও কিছু ক্ষতি হবে না। ক্যাম্প ক্যাম্প! ছেলেমেয়েরা হই হই করতে করতে ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে একজন শিক্ষকের সাহায্য নিয়ে তাদের নিজেদের তাঁবু খাটিয়ে ফেলল। একটা তাঁবুতে 3 জনের মতো আঁটবে। তারপর ছেলেমেয়েরা সবাই হামাগুড়ি দিয়ে ওর তাঁবুতে ঢুকতে বেরোতে লাগলো। তত্ত্বচান তাড়াতাড়ি ওর ঘুমোনোর পাজামাটা পরে নিল। সবার পাজামা পরা হলে হেডমাস্টার মশাই ওদের মধ্যিখানে বসে ওর নানা দেশ বিদেশ বেড়ানোর গল্প বলতে লাগলেন। কিছু কিছু ছেলে মেয়ে তাঁবুর ভিতরে শুয়ে পড়ে কেবল মাথাটুকু বের করে গল্প শুনছিল। কেউ কেউ সোজা হয়ে বসেছিল, কেউ কেউ আবার উঁচু ক্লাসের ছেলে মেয়েদের কোলে মাথা রেখে শুয়েছিল। হেডমাস্টার মশাই কত সব দেশের গল্প বলছিলেন। অনেক জায়গার নাম ওরা কখনো শোনেনি। সেই সব সাগর পাড়ের দেশের ছেলে মেয়েদের কথা শুনতে শুনতে ওদের মনে হচ্ছিল তারাও যেন ওদের বন্ধু। একটা ছোট্ট সামান্য ঘটনা, স্কুলের হল ঘরে তাঁবু পেতে শোয়া এটাই ছেলে মেয়েদের কাছে একটা মস্ত ব্যাপার হয়ে উঠল। এত আনন্দ, এত সুন্দর একটা অভিজ্ঞতা ওরা কখনো ভুলতে পারেনি। হেডমাস্টার মশাই সত্যিই জানতেন ছোটদের কেমন করে খুশি করতে হয়। গল্প শেষে হেডমাস্টার মশাই হলের আলো নিভিয়ে দিলেন আর বাচ্চারা সব যে যার তাঁবুতে ঢুকে গিয়ে পড়ল। অনেকক্ষণ পর্যন্ত এখান থেকে হা হা হি হি, ওখান থেকে চুপচাপ ফিস ফিস, আর কোথাও থেকে একটু হুটোপুটি শব্দ ভেসে এলো। তারপর সব চুপচাপ। চাঁদ তারা এসব ছাড়াই সেদিন ক্যাম্প করেছিল ওরা, আর সবার খুব খুব মজা হয়েছিল। স্কুলের ওই হলঘরটা এখন খোলা মাঠ হয়ে গিয়েছিল সেই রাতে। আকাশের নিচে মিটিমিটি তারা আর চাঁদের আলোতে ওদের মুখগুলো যেন চকচক করছিল। তত্ত্বচ্যানের অ্যাডভেঞ্চার। স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর 2 দিন পরে ঘটনাটা ঘটেছিল। সেদিন তত্ত্বচ্যান ইয়াসুয়াকি চ্যানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের বাবা মা কেউই জানতেন না। তোমইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুলের চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল। সবাই যে যা নিজের গাছে চড়ত। তত্ত্বচ্যানের গাছটা ছিল বেড়ার কাছে, যে রাস্তাটা কুহন বুৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে। বেশ বড় একটা গাছ, গাছের গাটা পিচ্ছিল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলনায় চেপেছে বলে মনে হয়। সেখানে উঠে তত্ত্বচ্যান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি, ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে কাছে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? ইয়াসুয়াকি চ্যানের পোলিওর জন্য পায়ের অসুবিধা ছিল বলে ওর নিজস্ব কোনো গাছ ছিল না। সেজন্যই তত্ত্বচ্যান ওকে ওর গাছে আমন্ত্রণ করেছিল। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলে সবাই খুব ঝামেলা করবে, তা ওরা জানতো। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচ্যান মাকে বলেছিল ডেনেনচফুতে ইয়াসুয়াকি চ্যানের বাড়িতে যাচ্ছে। মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পেছনে পেছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচ্যান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, দেখ আমি স্কুলে যাচ্ছি, ইয়াসুয়াকি চ্যানকে আমার গাছে চড়ার নিমন্ত্রণ করেছি বলে। গলার টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচ্যান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চ্যান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুয়াকি চ্যান তত্ত্বচ্যানের থেকে বয়সে সামান্য বড়ই ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়। তত্ত্বচ্যানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চ্যান তাড়াহুড়া করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে সামনের দিকে এগিয়ে এসেছিল। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচ্যানের খুব হাসি পেল।
ইয়াসুয়াকি চ্যানও হি হি করে হাসতে লাগলো। ইয়াসুয়াকি চ্যানকে নিয়ে তোত্তো চ্যান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসার জন্য। এরকমইও ভেবে রেখেছিল গত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চ্যানকে বলে উঠল, এবার চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। ইয়াসুয়াকি চ্যানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। তোত্তো চ্যান পেছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুয়াকি চ্যানকে নিচ থেকে ঠেলে তুলে দেবার চেষ্টা করতে লাগলো। কিন্তু বেচারা তো নিজেই ছোটখাটো রোগা একটা মানুষ, ও কি আর এত শত পারে? মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না, ইয়াসুয়াকি চ্যানকে তো দূরের কথা। ইয়াসুয়াকি চ্যান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবং এই প্রথম তোত্তো চ্যান বুঝতে পারল যে কাজটা সে যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে ও কি করবে? ইয়াসুয়াকি চ্যান ওর গাছে চড়বে এমনটাই ওর ইচ্ছা ছিল, আর ইয়াসুয়াকি চ্যানও তাই আশা করেছিল। তোত্তো চ্যান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চ্যানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এতই মনমরা হয়ে গিয়েছিল যে তোত্তো চ্যান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস বের করে আনতে লাগলো, কাজে লাগানোর জন্য কিছু পাই কি না দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল। ওইটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়ি মইটা এনে টেনে নিয়ে ও গাছের গোড়ায় নিয়ে আসলো। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়াকি চ্যানকে বলল, এবার আর ভয় নেই, এটা লকবক করবে না। ইয়াসুয়াকি চ্যান প্রথমে ভয়ে ভয়ে সিঁড়ি মইটার দিকে তাকালো, একবার তোত্তো চ্যানের দিকে। তোত্তো চ্যানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুয়াকি চ্যান নিজেও খুব ঘামছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল। কিন্তু ওদের তখন সেসব কিছুর দিকেই তাকানোর ভ্রুক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুয়াকি চ্যানকে গাছে চড়তেই হবে। তোত্তো চ্যান নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ করে উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চ্যানের পিছনের দিকটা ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াসুয়াকি চ্যান মইয়ের মাথায় পৌঁছলো। হুররে! কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তোত্তো চ্যান লাফিয়ে দুই ভাগ হওয়া ডালে চড়ে বসলো। এবার ইয়াসুয়াকি চ্যানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চ্যান তোত্তো চ্যানের দিকে তাকিয়ে রইল। তোত্তো চ্যানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুয়ানকে চ্যানকে নিয়ে এই ডালে বসে নিয়ে ও কত কিছু দেখাবে, কিন্তু কাঁদলো না ও। কাঁদলে যদি ইয়াসুয়াকি চ্যানও কেঁদে ফেলে? তোত্তো চ্যান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চ্যানের হাতটা ধরলো। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, তবুও তোত্তো চ্যানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলোও ছিল লম্বা অনেকটা। তোত্তো চ্যান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বলল, তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। বড়রা কেউ যদি ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন, ভাগ হওয়া ডালে তোত্তো চ্যান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি চ্যানকে প্রাণপণ টেনে চলেছে, তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। কিন্তু ইয়াসুয়াকি চ্যান তার সমস্ত আস্থা দিয়ে রেখেছিল তোত্তো চ্যানের উপরে, আর তার জন্য তোত্তো চ্যান জীবনে ঝুঁকি নিয়েছিল। ওই ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুয়াকি চ্যানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক এক সময় এক এক টুকরো মেঘ এসে
ওদের প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করে যাচ্ছিল। অবশেষে দুজনে গাছের ডালের ওপরে মুখোমুখি দাঁড়াতে পারল। তোত্তো-চ্যান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি-চ্যানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম। ইয়াসুয়াকি-চ্যান গাছের দিকে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভেতরে? ও তো এমন দৃশ্য আগে কখনো দেখেনি। গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হাসলো। দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের ওপরে। বসে বসে ওরা নানান গল্প করলো। জানো, আমার দিদি তো আমেরিকায় থাকে। ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি-চ্যান খুব উৎসাহের সঙ্গে বলল। ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন, আমার দিদি বলেছে। ইয়াসুয়াকি-চ্যান, যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারতো না, তার কাছে এই ঘরে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তোত্তো-চ্যান হয়নি তখনও। ও কেবল ভাবছিল একটা ঘরের ভেতরে একটা বাক্স, তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান, এইটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে, ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না। ইয়াসুয়াকি-চ্যানই প্রথম তোত্তো-চ্যানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। ইয়াসুয়াকি-চ্যানের সেই প্রথম গাছে চড়া এবং সেই শেষ। সাহসের পরীক্ষা। আচ্ছা বলো তো, ভয় করে পচা গন্ধ খেতে ভালো কোন জিনিস? এই ধাঁধাটা ওদের এত পছন্দ ছিল যে ওরা সবাই উত্তরটা জানতো, তবু বারবার এই একই ধাঁধা ওকে জিজ্ঞেস করত। তোত্তো-চ্যান আর ওর বন্ধুরা প্রায় একজন আরেকজনকে বলতো, আমাকে একবার ভয় করে পচা গন্ধ খেতে ভালো ধাঁধাটা জিজ্ঞেস করো না। উত্তরটা ছিল একটা দৈত্য বাথরুমে গিয়ে মিষ্টি খাচ্ছে। তোমইতে সাহসের পরীক্ষার গল্পটাও এই ধাঁধা তৈরি করা যেতে পারে। ভয় করে, চুলকোয়, হাসি পায়, কি বলো তো? যে রাতে ওরা হল ঘরে ক্যাম্প করেছিল সেই দিন হেডমাস্টার মশাই বলেছিলেন, একদিন রাতে আমরা কোহুনবুৎসু মন্দিরে একটা সাহসের পরীক্ষা নেব। কে কে ভূত সাজতে চাও হাত তোলো। জোনা সাতেক ছেলে হাত তুলেছিল। সাহসের পরীক্ষার দিন বিকালবেলায় স্কুলের মাঠে ভূত সাজবে যারা, তারা বেশ পোশাক নিয়ে হাজির। তোরা ভয়ের চোটে মরেই যাবি। মন্দিরের দিকে যাওয়ার আগে ওরা বাকিদের বলে গেল। বাকি প্রায় 30 জন ছোট ছোট 5 দলে ভাগ হয়ে একে একে কোহুনবুৎসুর দিকে রওনা দিল। কথা ছিল ওরা মন্দিরের চত্বরটাতে একবার চক্কর মেরে গোরস্থানটা ঘুরে নিয়ে স্কুলে ফিরে আসবে। তবে হেডমাস্টার মশাই ওদের বুঝিয়ে দিয়েছিল যে যদিও এটা একটা পরীক্ষা, তবুও কেউ যদি চায় সে অনায়াসেই মাঝপথে স্কুলে ফিরে আসতে পারে। তোত্তো-চ্যান বাড়ি থেকে একটা টর্চ নিয়ে এসেছিল। মা বলেছিলেন এটা হারিও না যেন। কটি ছেলে আবার ভূতদের ধরার জন্য প্রজাপতি ধরার জাল নিয়ে এসেছিল। কেউ কেউ দড়ি এনেছিল ভূতদের বাঁধবে বলে। হেডমাস্টার মশাই সব কথা বুঝিয়ে বলতে বলতে অন্ধকার হয়ে গিয়েছিল। ওরা 10-20 নারী ভুড়ি ছোট ছোট গুণে দলে ভাগ হয়ে গেল। তারপর আনন্দে আর উত্তেজনায় লাফাতে লাফাতে প্রথম দল কোহুনবুৎসুর দিকে চলল। শেষে তোত্তো-চ্যানের দলও রওনা হওয়ার সময় চলে আসলো। হেডমাস্টার মশাই বলেছিলেন কোহুনবুৎসু পৌঁছানোর আগে ওরা কোনো ভূতের দেখা পাবে না, কিন্তু ছেলেমেয়েরা ঠিক তা মানতেই পারেনি। তাই ওরা বেশ ভয়ে ভয়ে এগোতে লাগলো। মন্দিরের গেটে পৌঁছে ওরা পাহারারত দেবতাদের মূর্তিগুলো দেখতে পেল। যদিও আকাশে তখন চাঁদ উঠেছিল, তবু মন্দিরের চত্বরটা ওদের খুব অন্ধকার লাগছিল। এমনিতে দিনের আলোতে খুব সুন্দর প্রশস্ত মনে হয় মন্দির চত্বরটা, কিন্তু এখন তা নয়। ভয়ের চোটে বাচ্চারা যেন আর নড়তেই পারছিল না। কখন ভূতেদের সঙ্গে দেখা হয়ে যায় কে জানে। একটু গাছের পাতা পড়লেই কেউ একজন ওরে বাবারে বলে চিৎকার করে উঠছিল। শেষমেশ এমন হলো যারা হাত ধরে হাঁটছিল তাকেই ভূত বলে মনে হতে থাকলো। তোত্তো-চ্যান যে গোরস্থান পর্যন্ত যাবে না সেটা সে ঠিকই করে ফেলেছিল। ওখানেই নিশ্চয়ই ভূতেরা সব ওদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া অনেক হয়েছে সাহসের পরীক্ষা, এই বিষয়ে ওর অনেক জানা হয়ে গেছে।
অতএব এখনো ফিরে যেতেই পারে। ওর দলের অন্যরাও একই সময়ে একই কথাই ভাবতে লাগলো। ভাগ্যিস একমাত্র ওই এরকম কথা ভাবছিল না, তাই সবাই মিলে স্কুলের দিকে খুব জোর ছুট দিল। স্কুলে ফিরে দেখে ওদের আগে যে দলগুলো রওনা দিয়েছিল সেগুলো ইতোমধ্যেই সবাই ফিরে এসেছে। মনে হলো গোরস্থান পর্যন্ত যাবার সাহস কারোরই ছিল না। এমন সময় সাদা চাদরে মাথা ঢাকা একটি ছেলে কাঁদতে কাঁদতে এসে গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকলো, সঙ্গে একজন শিক্ষক। সে বেচারা ভূত সেজে একটা কবরের পাশে ঘাপটি মেরে বসেছিল, কিন্তু কেউই আসলো না দেখে ওর ভয় বাড়ছিল। তখন ও বাইরে বেরিয়ে আসে। একজন মাস্টারমশাই টহল দিতে গিয়ে ওকে দেখতে পান, বাইরে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। উনি তখন ওকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসেন। সবাই যখন প্রথমে ভূতকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, তখন ভূত নাম্বার 2 কাঁদতে কাঁদতে প্রবেশ ঘটল, সঙ্গে আরও একটি ছেলে, সেও কাঁদছে। দ্বিতীয় ভূতও কবরের পাশে বসে অপেক্ষা করছিল। হঠাৎ অন্য ছেলেটির পায়ের শব্দ শুনে ভূত বাবাজি দৌড়ে বেরিয়ে ভয় দেখাতে যাচ্ছিল। তখনই লাগলো ধাক্কা। দুজনেই ব্যথা আর ভয় পেয়ে কাঁদতে লাগলো। এমনই মজার কাণ্ড যে ছেলেমেয়েরা হেসে কুটি কুটি, ভূতেরাও একই সঙ্গে হাসতে হাসতে আর কাঁদতে থাকলো। তখনই তত্ত্বচানের এক সহপাঠী নাম মিগিতা এগিয়ে এলো। মিগিতা একটা খবরের কাগজ দিয়ে তৈরি টুপি পরে ভূত সেজেছিল। মিগিতা খুব রাগ করতে লাগলো গোরস্থানে কেউ যায়নি বলে। আমি সেই কখন থেকে বসে আছি আর তোমরা এলেই না। মশার কামড়ের চোটে ওর সারা হাত পা খুব চুলকচ্ছিল। এই ভূতকে মশা কামড়িয়েছে বলে সবাই হাসতে লাগলো। ক্লাস 5-এর মাস্টারমশাই মারুইয়ামা স্যার বলল, আমি বরং গিয়ে বাকি ভূতদের নিয়ে আসি। কিছু ভূত দিশেহারা হয়ে বড় রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আবার ভয় পেয়ে বাড়িতে পালিয়ে গিয়েছিল। সবাইকে জড়ো করে উনি ফিরিয়ে আনলেন। তারপর তমইতে ছেলেমেয়েরা আর ভূতটুতের ভয় পায়নি কোনোদিন। ভয় পাবে কি, ভূতেরা নিজেরাই তো দেখা গেল মাঝে মাঝে ভয় পেয়ে যায়। রিহার্সাল। তত্ত্বচান খুব গম্ভীরভাবে ভারী ভারী পা ফেলে হাঁটছিল। পাশে পাশে রকিও ওরই মতন ধীর স্থির গতিতে হাঁটছিল আর থেকে থেকে তত্ত্বচানের মুখের দিকে তাকাচ্ছিল। এইভাবে হাঁটার একটাই মানে হতে পারে, ওরা বাইরে থেকে বাবার রিহার্সাল শুনতে যাচ্ছে। এমনিতে তো তত্ত্বচান শান্ত হয়ে হাঁটতে পারেই না, হয় ও ছোটে, নয়তো এর বাগানের বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে, ওর বেড়ার নিচ দিয়ে হামা দিয়ে এগিয়ে চলে। ছোটার সময় ও এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজতে থাকে, যেন পথে কি সব পড়ে গেছে। বাবার যে ঘরটায় রিহার্সাল করতেন, ওদের বাড়ি থেকে সেটা ছিল 5 মিনিটের হাঁটা পথ। বাবা অর্কেস্ট্রার প্রধান মন্ত্রী, আর প্রধান যন্ত্রীরা সব সময় বেহালা বাজান। একবার তত্ত্বচানকে বাবাদের একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ও যে ব্যাপারটা দেখে অবাক হয়েছিল তা হলো, অনুষ্ঠান শেষে সবাই হাততালি দেবার পর বাবাদের দলের যিনি পরিচালক ছিলেন, মানে কন্ডাক্টর, তিনি তার বিশেষ দাঁড়াবার জায়গাটা থেকে নেমে এসে বাবার সঙ্গে হাত মেলালেন। ভদ্রলোক বেশ ঘেমে গিয়েছিলেন। বাবার সঙ্গে হাত মেলানোর পর বাবা উঠে দাঁড়ালেন আর অর্কেস্ট্রার বাকি শিল্পীরাও উঠে দাঁড়ালেন। ওরা হাত মেলাচ্ছে কেন? তত্ত্বচান ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলো। বাবা তো ওদের মধ্যে সবচেয়ে জরুরি কাজটা করে, আর কন্ডাক্টর তো খুব খুশি হয়েছেন ওরা ভালো বাজিয়েছেন বলে, তাই বাবার সঙ্গে হাত মিলিয়ে উনি দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। মা ওকে বুঝিয়ে বলেছিল। তত্ত্বচানের এই রিহার্সালটায় যেতে এত ভালো লাগতো কেন জানো? কারণ স্কুলের সবাই ছোট, এখানে সবাই বড়, আর সকলে দারুণ দারুণ সব যন্ত্র বাজান। তার উপরে যে ভদ্রলোক অর্কেস্ট্রার কন্ডাক্টর মিস্টার রোজেনস্টক, উনি বেশ মজার জাপানি বলেন। বাবা বলেছিলেন জোসেফ রোজেনস্টক ইউরোপের খুব বিখ্যাত একজন কন্ডাক্টর, কিন্তু ওখানে নাকি হিটলার নামে একজন খুব খারাপ লোক ভয়ানক সব কাজ করে বেড়াচ্ছে। তাই মিস্টার রোজেনস্টক গান বাজনা করার জন্য জাপানে পালিয়ে এসেছেন। বাবা খুব শ্রদ্ধা করতেন মিস্টার রোজেনস্টককে। তত্ত্বচান এইসব পৃথিবীর সব তখন বুঝতে পারতো না। আসলে ঠিক সেই সময়টাতেই হিটলার ইহুদিদের ওপর খুব অত্যাচার শুরু করেছিল। এমন পরিস্থিতি না হলে রোজেনস্টকের জাপানে আসার প্রশ্নই উঠত না। উনি এসে জাপানের সঙ্গীত রচয়িতা এবং পরিচালক
কোমোচাক ইয়ামাদার হাতে গড়া এই অর্কেস্ট্রাটিকে খুব অল্প সময়ের মধ্যেই দারুণভাবে গড়ে তুলেছিলেন। এমন একজন আন্তর্জাতিক মানের গুণী শিল্পীর হাতে না পড়লে এটা সম্ভব হতো না। মিস্টার রোজেনস্ট্রক মনে করতেন জাপানের এই অর্কেস্ট্রাটিরও ইউরোপের যে কোনো প্রথম সারির অর্কেস্ট্রার মতো ভালো বাজাতে পারা উচিত। আর সেই জন্যেই প্রত্যেকবার রিহার্সালের পর উনি কাঁদতে শুরু করতেন। আমি এত চেষ্টা করি আর আপনারা কিছুতেই সাড়া দিতে পারেন না। চেলো বাজাতেন হিদেও সাইতো। রোজেনস্টক যখন বিশ্রাম নিতেন তখন উনি অর্কেস্ট্রা পরিচালনা করতেন। এদের মধ্যে উনি সবচেয়ে ভালো জার্মান বলতে পারতেন। আমরা তো চেষ্টা করছি, কিন্তু আমাদের বাজাবার স্টাইল যে এখনো ভালো করে তৈরি হয়নি। আপনি একথা মনে করবেন না যে আমরা ইচ্ছে করে এভাবে বাজাচ্ছি। উনি রোজেনস্টককে সান্ত্বনা দিতেন। তত্ত্বচ্যান এইসব জটিলতার কিছুই বুঝতে পারত না, কিন্তু মাঝে মাঝেও দেখত যে মিস্টার রোজেনস্টকের মুখটা এমন লাল হয়ে গেছে যেন এক্ষুনি ধোঁয়া বেরোতে শুরু করবে। আর তখনই উনি জার্মান ভাষায় চিৎকার করতে শুরু করতেন। দু হাতের মধ্যে থুতনিটা গুজে তত্ত্বচ্যান একটা জানালার উপরে বসে বাইরে থেকে ওদের দিকে তাকিয়ে থাকতো। মিস্টার রোজেনস্টকের এই অবস্থা দেখে ও তড়াক করে লাফিয়ে নেমে রকির পাশে ঘাপটি মেরে বসে অপেক্ষা করত কখন আবার বাজনা শুরু হবে তার জন্য। কিন্তু সাধারণত মিস্টার রোজেনস্টক খুব সুন্দর করে কথা বলতেন, আর ওর জাপানিটা সত্যিই চমৎকার ছিল, মজার ছিল। চমৎকার কুয়াই আসা নাগি সান। যখন সবাই খুব ভালো বাজাতেন তখন অদ্ভুত উচ্চারণের শব্দটা বলতেন তিনি, অথবা স্রেফ বলতেন অসাধারণ। তত্ত্বচ্যান কখনো হলঘরের ভেতরে ঢোকেনি। জানালায় বসে বসে চুপি চুপি বাজনা শুনতেই ওর বেশি ভালো লাগতো। যখন বাজনা থেমে যেত আর শিল্পীরা বাইরে বেরোতেন সিগারেট খাবার জন্য, তখন অনেক সময় বাবা আবিষ্কার করতেন তত্ত্বচ্যান এসে বসে আছে। ও তৎস কি, তুমি এখানে? বাবা বলতেন। মিস্টার রোজেনস্টক ওকে দেখতে পেলে ওর সেই উচ্চারণে বলতেন সুপ্রভাত কিংবা কি খবর। আর তত্ত্বচ্যান যখন বেশ বড় হয়ে গিয়েছিল তখন ওকে কোলে তুলে নিয়ে গালের সঙ্গে গাল লাগিয়ে ওকে আদর করতেন। এতে তত্ত্বচ্যান একটু লজ্জা পেত। আবার মিস্টার রোজেনস্টককে ওর খুব ভালোও লাগতো। চোখে রুপোলি রঙের পাতলা ফ্রেমের চশমা, বড় সড়ো একটা নাক, তেমন লম্বা ছিলেন না, কিন্তু চেহারায় একটা সৌম্য সুন্দর শিল্পী শিল্পী ভাব ছিল। রিহার্সালের হলঘরটা তত্ত্বচ্যানের খুব পছন্দ ছিল। একটু পুরনো ইউরোপীয় ধাঁচের একটা বাড়ি, চকচরে ঝরঝরে, খুব সুন্দর। সেনজুকো দিঘির হাওয়া এসে সুরগুলোকে হলঘর থেকে বের করে নিয়ে যেত বহু বহু দূর। মাঝে মাঝে মাছ বিক্রেতারা ভালো মাছ হাঁকের সঙ্গে ওই সুর যেন মিশে যেত। ভালো মাছ, উফ ভালো মাছ। গরম জলের কুণ্ড। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছিল। ছুটির শেষে ওদের স্কুল থেকে গরম জলের কুণ্ডে বেড়াতে যাবার কথা ছিল। তমই এর ছেলে মেয়েদের কাছে এটাই ছিল স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। মা কিন্তু চট করে অবাক হবার মানুষ ছিলেন না। তবুও যেদিন তত্ত্বচ্যান বাড়ি এসে বলেছিল, জানো সবাই গরম জলের কুণ্ডতে বেড়াতে যাচ্ছি আমরা, আমি ওকে যেতে পারি, সেদিন মা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুড়ো বুড়িরা দল বেঁধে গরম জলের কুণ্ডতে বেড়াতে যায় এ কথা মা জানতেন। তাই বলে ক্লাস 1-এর বাচ্চারা? অবশ্য হেডমাস্টার মশাইয়ের চিঠিটা ভালো করে পড়ার পর মায়ের মনে হয়েছিল কি দারুণ আইডিয়া। তৈ নামে একটা জায়গায় তমইয়ের সাগর পাড়ের স্কুল বসবে। সিজুইউকাতে ইজু নামে একটা উপদ্বীপ আছে, সেখানেই তো তৈ গ্রাম। আর সেইখানে একটা গরম জলের কুণ্ড আছে সমুদ্রের জলের ভেতর। ফলে বাচ্চারা বেশ সমুদ্রে সাঁতার কাটতে পারবে, আবার গরম জলে স্নানও করতে পারবে। 3 দিন 2 রাতের জন্য যাবে ওরা। তমইয়ের এক ছাত্রের বাবার ওখানে একটা বাড়ি আছে। 50 জন ছেলে মেয়ে সেখানে থাকবে ঠিক হয়েছিল। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত সবাই। মা তো তত্ত্বচ্যানকে এক কথায় যেতে দিতে রাজি হয়ে গেলেন। যাবার দিন সবাই স্কুল চত্বরে এসে হাজির হলো। হেডমাস্টার মশাই বললেন, এবার শোনো তোমরা, আমরা ট্রেনে করে যাব, তারপর জাহাজে। তোমরা কিন্তু কেউ হারিয়ে যেও না, এটা আমি মোটেও চাই না, বুঝেছো তো? চলো তাহলে। ব্যাস এইটুকুই সে বলেছিল। তবু বাচ্চারা সবাই জিউগাইওকা
স্টেশন থেকে টোকিও ট্রেনে উঠল যখন, তখন ওদের আশ্চর্য সুশৃঙ্খল ব্যবহার দেখলে অবাক হতে হতো। কেউ ছুটোছুটি করছিল না, চিৎকার চেঁচামেচি করছিল না, আর যেটুকু গল্প করছিল তার শুধু কাছাকাছি বসা বন্ধুদের সঙ্গে। তোমই এর ছেলে মেয়েদের একবারও বলতে হয়নি যে লাইন করে দাঁড়াতে হবে, ট্রেনে চেঁচামেচি করবে না, খাবার খেয়ে কাগজ খোলা খোসা এইসব ছড়িয়ে ফেলবে না। তবু ওরা ওদের প্রতিদিনকার স্কুলের জীবন থেকে নিশ্চয়ই এমন কোনো শিক্ষা পেয়েছিল যার জন্য ওরা সহজভাবে বুঝে গিয়েছিল যে যারা ছোট আর দুর্বল তাদের ওপর গায়ের জোর খাটাতে হয় না। অসভ্য আচরণ খুব লজ্জার ব্যাপার। এমন কিছু করা উচিত নয় যাতে অন্য কারোর বিরক্তি বা অসুবিধা হতে পারে। যখনই কোনো কাগজ খোলা খোসা এইসব পড়ে থাকতে দেখবে, তখনই হাতে তুলে নোংরা ফেলার জায়গায় ফেলে দেবে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, তথ্যচান কমাস আগেও কথা বলে রাস্তার বাজনাওয়ালাদের ডেকে গোটা ক্লাসকে বিরক্ত করে মারছিল, সেই তথ্যচানই তোমইতে প্রথম দিন ডেস্কে বসে শান্ত হয়ে মন দিয়ে কাজ করতে শুরু করেছিল। আগের স্কুলের কেউ যদি এখন ওকে বন্ধুদের সঙ্গে এই ট্রেনে বসে সুন্দরভাবে গল্প করতে দেখতেন, তাহলে ভাবতেন এ নিশ্চয়ই অন্য কোনো মেয়ে। নামাজুতে নেমে ওরা ঠিক স্বপ্নের মতন একটা জাহাজে গিয়ে উঠল। জাহাজটা তেমন বড় ছিল না, কিন্তু ওরা এত উত্তেজিত ছিল যে ঘুরে ঘুরে ডেকের প্রতিটা কোণা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এটা ছুঁয়ে ওটা থেকে একটু ঝুলে পড়ে, আর তারপর জাহাজ যখন চলতে শুরু করলো, তখন পাড়ায় দাঁড়িয়ে থাকাই মানুষদের জন্য খুব কাত হয়ে গেল। অন্য মানুষদের জন্য তারা খুব করে হাত নেড়ে দিল। কিন্তু খানিক বাদে বৃষ্টি পড়তে শুরু করলো, আর ওদের খোলা ডেক ছেড়ে জাহাজের ভেতরে চলে আসতে হলো। একটু পরে সমুদ্র খুব উত্তাল হয়ে ওঠায় তত্ত্বচ্যান ও আরও কিছু ছেলে মেয়ের শরীর খারাপ হতে গেল। ওদের খুব অস্বস্তি হতে লাগলো। তখন ওদের একটি উঁচু ক্লাসের ছেলে উঠে দাঁড়িয়ে উপস উপস বলে একবার এদিকে ছোটে, আবার ওদিকে ছুটে গিয়ে জাহাজটাকে মিছিমিছি সোজা করবার চেষ্টা করতে লাগলো। যেই জাহাজটা একটা দিকে হেলে পড়ছিল, অমনি সে উপস বলে সেই দিকে ছুটে যাচ্ছিল। এই না দেখে ছেলেমেয়েরা বমি বমি ভাব ভুলে গিয়ে হাসতে শুরু করলো। অমনি করে হাসতে হাসতে কখন যে ওরা তীরে পৌঁছে গেল। সবচেয়ে মজার কথা হলো, জাহাজ থেকে নামার পর যখন সবার বেশ সুস্থ আর চনমনে লাগছে, তখনই সেই উপস উপস করা ছেলেটার শরীর খুব খারাপ হয়েছিল। একটি অপূর্ব সুন্দর শান্ত পাহাড় আর বন দিয়ে ঘেরা সমুদ্র পাড়ের গ্রামের নাম তৈ। একটু জিরিয়ে নেওয়ার পর শিক্ষকরা ছেলে মেয়েদের নিয়ে সমুদ্রে গেলেন। এটা তো ঠিক স্কুলে সাঁতার কাটার মতন ছিল না, তাই এখানে ওরা সব সাঁতারের পোশাক পরেই জলে নামলো। সমুদ্রের ভিতরে গরম জলের কুণ্ডটা সত্যি এক আশ্চর্য ব্যাপার। কোনো কিছু দিয়ে তো আর ঘেরা ছিল না, ফলে কোথায় যে সমুদ্রের ভেতরে গরম জলের কুণ্ড শুরু হচ্ছে তা বোঝার বিশেষ কোনো উপায়ও ছিল না। কেউ যদি বলে দিত যে এখানেতে কুণ্ডটা রয়েছে, তখন জলের ভেতরে বসে পড়লে গরম জল এসে ঘাড় পর্যন্ত ভিজিয়ে দিয়ে যেত। আহ, কি আরাম! ঠিক যেন বাথটাবে বসে বসে স্নান করার মতো। সেখান থেকে সমুদ্রে চলে যেতে চাইলে 15 ফুট আড়াআড়িভাবে সাঁতার কাটলেই জলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসবে। যত দূরে যাও ততই ঠান্ডা হয়ে যাবে জল, আর তখনই বুঝবে যে তুমি সমুদ্রে পৌঁছে গেছো। তো ধরো তুমি অনেকক্ষণ ধরে সমুদ্রে রয়েছো, আর বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। তখন একটু তাড়াতাড়ি করে গরম জলের কুণ্ডটা পর্যন্ত সাঁতরে এসে ঘাড় অবধি উষ্ণ জলে ডুবিয়ে বসে থাকলেই হলো। মনে হবে যেন বাড়িতেই আছো। আর দৃশ্যটা কি মজার! ওদিকে সাঁতারে টুপি পরা ছেলে মেয়েরা সাঁতার কেটে বেড়াচ্ছে, এখানে কজন দিব্যি গোল হয়ে ভেসে গল্প করছে। কেউ ওদের এভাবে দেখলে ভাববে গরম জলে কুণ্ডতে গেলে দেখি ছোট ছোট ছেলে মেয়েরাও বুড়ো বুড়িদের মতন হয়ে যায়। তখনকার দিনে সমুদ্র তীরে কোনো ভিড় ছিল না, তাই জায়গাটা যেন তোমই এর ছেলে মেয়েদের নিজস্ব একটা বালুচর হয়ে গিয়েছিল। এই সাঁতার, এই গরম জলে স্নান ওরা প্রাণ ভরে আনন্দ করেছিল। এবং অতক্ষণ জলে থাকার পর সেদিন যখন ওরা ঘরে ফিরে গিয়েছিল, তখন ওদের আঙুলের চামড়া একেবারে কুঁচকে একসা হয়ে গিয়েছিল। প্রতি রাতে লেপের ভেতরে গুটিসুটি মেরে শোবার পর বাচ্চারা কেউ না কেউ একটা ভূতের গল্প বলতো। তত্ত্বচ্যান আর ক্লাস 1-এর অন্য বাচ্চারা
তো ওই সব গল্প শুনে ভয়ের চোটে কেঁদেই ফেলতো। তাও শোনা চাই, চোখে জল তবুও বলবে। তারপর স্কুলের হলের ক্যাম্প আর সাহসের পরীক্ষা, ওসব তো মিছি অ্যাডভেঞ্চার ছিল। তুলনায় তোই এর থাকাটা ছিল সত্যিকারের একটা অভিজ্ঞতা। যেমন ছেলেমেয়েরা পালা করে বাজার করতে যেত, সবজি কিনতো, মাছ কিনতো। কেউ যখন জিজ্ঞেস করতো যে ওরা কোন স্কুলে পড়ে কিংবা কোথা থেকে এসেছে, তখন ওদের খুব সুন্দর করে উত্তর দিতে হতো সেসব প্রশ্নের। একবার তো কয়েকটি ছেলে মেয়ে বনের মধ্যে প্রায় হারিয়ে গিয়েছিল। অন্য কয়েকজন আবার সাঁতার কাটতে কাটতে সমুদ্রের ভিতরে এত দূরে চলে গিয়েছিল যে আর ফিরতেই পারছিল না। এদিকে বাকিরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। আবার কয়েকজন বালির উপর পড়ে থাকা কাচের টুকরোতে পা কেটে ফেলেছিল। প্রত্যেকটা সমস্যায় বন্ধুদের সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করেছিল। অবশ্য তোইয়ের সফরে এইসব সমস্যা নয়, মজা করাটাই নিত সময় বেশি। বনের ভেতরে ঝিঝি পোকারা গান গাইতো, আর একটা দোকানে দারুণ সব মিঠাই কিনতে পাওয়া যেত। সমুদ্রের পাড়ে ওরা এক ভদ্রলোককে দেখেছিল, তিনি একলা একটা কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলেন। ততদিনে বেশ নৌকার মতো দেখতে হয়ে গিয়েছিল জিনিসটা। রোজ সকালে ওরা প্রথমেই ছুটে গিয়ে দেখতো কতটা কাজ এগিয়েছে। তত্ত্বচ্যানকে ওই মানুষটা খুব সুন্দর বাঁকানো একটা কাঠের টুকরো উপহার দিয়েছিলেন। চলে আসার দিন হেডমাস্টার মশাই বললেন, একটা ছবি তুললে কেমন হয়? তাহলে এই বেড়ানোটা সারা জীবন মনে থাকবে। আগে কোনোদিনও সবার কোনো ছবি তোলা হয় নাই, তাই সবাই দারুণ উত্তেজিত হয়ে পড়ল। কিন্তু যেই না ক্যামেরা সব প্রস্তুত, অমনি কার যেন হিসি পেয়ে গেল। তারপর আবার কে যেন উল্টা করে জুতো পড়েছে বলে সেটা খুলে ঠিক করতে লাগলো। শেষে ক্যামেরা হাতে মাস্টারমশাই যখন বললেন, সবাই ঠিক আছো তো, তখন দেখা গেল যে একজন ক্লান্তির চোটে মাটিতে বসে পড়েছে আর ছবির জন্য পোজ দিতে পারছে না। ছবিটা তুলতে সত্যি অনেক সময় লেগে গিয়েছিল সেই দিন। কিন্তু ওই ছবিটা পেছনে সমুদ্র আর সামনে প্রত্যেকে তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে, পরে সেটা ওদের এক মহামূল্যবান সম্পদে পরিণত হয়েছিল। ছবিটার দিকে এক ঝলক তাকালেই হুড়মুড়িয়ে সব স্মৃতি এসে চোখের সামনে হাজির হতো। জাহাজটা, গরম কুণ্ডের জল, ভূতের ভয়, উপস করা ছেলেটা। তত্ত্বচ্যানের জীবনে সেই প্রথম গ্রীষ্মের ছুটির আনন্দ ও কখনোই ভুলতে পারেনি। যখনকার কথা বলছি, তখন টোকিওতে তত্ত্বচ্যানের বাড়ির পেছনের পুকুরে বাগদা চিংড়ি পাওয়া যেত। আর ময়লা পরিষ্কারের গাড়িটাকে টেনে টেনে আনতে হতো বলতো একটা মস্ত বড় সার। ইউরিদমিক্স। জাপানের স্কুলের ছেলেমেয়েরা নতুন ক্লাসে যায় এপ্রিল মাসে। গ্রীষ্মের ছুটির পর ওদের দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা শুরু হলো। ইতিমধ্যে তত্ত্বচ্যান নিজের ক্লাসের ছেলেমেয়েরা ছাড়াও অনেক বড় বড় ছেলেমেয়েদের সঙ্গেও বন্ধুত্ব করে ফেলেছিল। এটা সম্ভব হয়েছিল গরমের ছুটির সময়কার নানা ক্যাম্প, বেড়াতে যাওয়া, এই সবের জন্য। ছুটির পর তত্ত্বচ্যানের যেন তোমই গোকুয়েন স্কুলটাকে আরো ভালো লাগতে লাগলো। এমনিতে তো তোমইতে পড়াশোনার ধরনটাই সম্পূর্ণ আলাদা ছিল। তাছাড়া এখানে গান বাজনার ওপরেও খুব বেশি জোর দেওয়া হতো। তোমইতে সঙ্গীত ছিল পড়াশোনারই অঙ্গ। প্রতিদিন একটা বিশেষ ক্লাস নেওয়া হতো সেখানে, তার নাম ইউরিদমিক্স। সুইজারল্যান্ডের সঙ্গীত রচয়িতা এবং শিক্ষক এমিল জাল ডাক্রেসর সঙ্গীতের ছন্দ শিক্ষার এই পদ্ধতিটি সম্পর্কে প্রথম জানা যায় 1900 সালে। তারপর ইউরোপ এবং আমেরিকার বহু স্কুলে এই শিক্ষা পদ্ধতিটি চালু করা হয় এবং ইউরিদমিক্স নিয়ে এটা বলা শুরু হয়। তোমই গাকুয়েনে কেমন করে ইউরিদমিক্স এলো সেই গল্পটা বলি। স্কুলটা চালু করার আগে হেডমাস্টার মশাই সোসাকো কোবায়াশি একবার ইউরোপে গিয়েছিলেন, সেখানে কেমন করে ছোটদের শিক্ষা দেওয়া হয় তা দেখে আসবার জন্য। উনি অনেক ছোটদের স্কুল ঘুরে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলে শিশু শিক্ষার বিষয়টি বোঝার চেষ্টা করেছিলেন। সেই সময় প্যারিসে ডালক্রোশের সঙ্গে তার দেখা হয়। শিশুদের কেমন করে সঙ্গীতকে উপলব্ধি করতে শেখানো যায়, যাতে ওরা শুধু কান দিয়ে নয়, মন দিয়ে সঙ্গীতকে গ্রহণ করতে পারে, কেমন করে সঙ্গীতের মাধ্যমে শিশুদের সূক্ষ্ম অনুভূতিগুলোকে জাগিয়ে তোলা যায়, এই সব বিষয় নিয়ে ডালক্রোশ বিস্তর চিন্তাভাবনা করছিলেন। আর শিশুদের ছোটাছুটি, লাফালাফি করা দেখতে দেখতে ওর মনে হয়েছিল যে সঙ্গীত আর ছন্দের সাহায্যে ওদের কিছু ব্যায়াম করানো যেতে পারে।
এই শিক্ষা পদ্ধতিটির নাম দেওয়া হয়েছিল ইউরিদমিক্স। প্যারিসে সোসাকু কোবায়াশি প্রায় বছরখানেক ধরে ডালক্রোশের স্কুলে ইউরিদমিক্সের পাঠ নিয়েছিলেন। ডালক্রোশের ভাবনা জাপানের অনেককেই প্রভাবিত করেছিল, যেমন সুরকার কোসকা চিয়ামদা, জাপানের আধুনিক নৃত্যের প্রতিষ্ঠাতা ইনি। কাবুকি অভিনেতা ইচিকাওয়া সাদানজি দ্বিতীয়, আধুনিক নাটকের পথিকৃত কোয়ারু ও সামুই, নৃত্যশিল্পী মিচিও ইকো। এদের সবারই মনে হয়েছিল যে ডালক্রোশের শিক্ষার সঙ্গে নানান শিল্পের খুব গভীর সম্পর্ক রয়েছে। অবশ্য কোবায়াশি প্রথম ব্যক্তি যিনি ডালক্রোশের শিক্ষা পদ্ধতিকে প্রাথমিক শিক্ষায় ব্যবহার করেছিলেন। ইউরিদমিক্সের ব্যাপারটা কি জিজ্ঞেস করা হলে কোবায়াশি বলতেন, এটা একটা খেলা যার ফলে শরীরের ক্রিয়াগুলো শুদ্ধ হয়। এই খেলা মনকে শেখায় কেমন করে শরীরের চলন নিয়ন্ত্রণ করতে হয়। এর ফলে শরীর এবং মন ছন্দ আর তালকে বুঝতে শেখে। ইউরিদমিক্সের ফলে চরিত্রের মধ্যে একটা আশ্চর্য ছন্দ প্রকাশ পায়, আর যে মানুষের চরিত্রে এই ছন্দ ফুটে ওঠে সে প্রকৃতির ছন্দের সঙ্গে ছন্দ মিলে চলতে পারে। তত্ত্বচানদের প্রথমে শেখানো হয়েছিল কেমন করে শরীরের চলন দিয়ে ছন্দ চিনতে হয়। হেডমাস্টার মশাই হলঘরের মঞ্চের ওপর রাখা পিয়ানোটাতে কোনো একটা সুর বাজাতেন, আর ছেলেমেয়েরা যে যেখানে দাঁড়িয়ে থাকতো সেখান থেকেই তালে তালে হাঁটতে শুরু করত। ওরা যেমন খুশি হাঁটতে পারত, কেবল কারো গায়ে ধাক্কা দেওয়া যেত না। ফলে ওরা সাধারণত একই জায়গায় গোল হয়ে ঘুরতে থাকতো। যদি ওদের মনে হতো যে শুরুটা দুই দুই ছন্দে বাজছে, তাহলে ওরা সঙ্গীত পরিচালকের মতন করে দুহাত ওপর নিচ করতে করতে হাঁটতো। আর হাঁটার নিয়মটা ছিল এই রকম, যেমন দুম দুম করে পা ফেলা যেত না, তেমনি ওরা ব্যালে নাচিয়েদের মতো পা টিপে টিপেও হাঁটতে পারতো না। ওদের বলা হয়েছিল খুব সহজভাবে হাঁটতে, যেন আরাম করে পা ফেলে চলেছে। দুই দুই ছন্দ পাটলে যদি তিন তিন ছন্দ বাজানো হতো, তখন ওরা ওদের চলা আর হাত নাড়ার ছন্দ পাল্টে ফেলতো। পিয়ানোর লয় বাড়ার কমার সঙ্গে সঙ্গে ওদের চলা কখনো দ্রুত হতো, কখনো ধীর। এমনই করতে করতে ওরা 6 মাত্রার তাল পর্যন্ত শিখে গিয়েছিল। 4 মাত্রার তালটা বেশ সহজ ছিল, এগো পিছো আর সামনে পেছনে করো। 5 মাত্রার তালটা ছিল এগিয়ে পিছিয়ে ঘুরে যাও আর সামনে পেছনে করো। 6 মাত্রার হাত এভাবে দোলাতে হতো, এগো পিছো সামনে করো ঘুরে যাও আর ওপরে তাকাও, এপাশ ওপাশ আর নিচেও তাকাও। ছন্দটা যখনই কেবলই পাল্টে পাল্টে যেত, তখন তাল মেলানো বেশ শক্ত হয়ে পড়তো। আর হেডমাস্টার মশাই যখন বলতেন, আমি লয় ছন্দ পাল্টালেও তোমরা কিছুই পাল্টাবে না যতক্ষণ না আমি পাল্টাতে বলছি, তখন সেটা বেশ শক্ত একটা ভারী খেলা মনে হতো। মানে ওরা হয়তো 2 মাত্রা সুরের সঙ্গে তাল মেলাচ্ছিল আর 3 মাত্রা সুর বাজতে শুরু করেছে, কিন্তু ওদের তখনও 2 মাত্রার ছন্দেই হেঁটে যেতে হতো। এটা খুব কঠিন ছিল, কিন্তু হেডমাস্টার মশাই বলতেন এটা করতে পারলে একটা শিশুর মনোনিবেশ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। শেষে উনি ওদের ডেকে বলতেন, এবার ছন্দ পাল্টাতে পারো তোমরা। রেহাই পেয়ে ছেলেমেয়েরা ওদের চলার ছন্দ পাল্টাতে শুরু করত, কিন্তু এই সময়টাতে ওদের সবচেয়ে সতর্ক থাকতে হতো। ওরা হয়তো মনে মনে 2 মাত্রার ছন্দ থেকে বেরিয়ে গিয়ে শরীরটাকে 3 মাত্রার ছন্দে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ পিয়ানোতে 5 মাত্রার সুর বাজতে শুরু করেছে। প্রথম দিকে ওদের হাত পা যেমন তেমন করে চলতে শুরু করত, আর ওরা দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে থাকতো। কিন্তু পরের দিকে ওরা দিব্যি যে কোনো তালের সঙ্গে তাল রাখতে শিখে গিয়েছিল। এমনকি ওরা নিজেরাই তখন ছন্দ বদলের নানান খেলা তৈরি করে ফেলতো। সাধারণত ছোটরা সবাই একলা একলা যে যার নিজের মতন করে হাঁটতো, আবার কখনো কখনো ওরা জোড়ায় জোড়ায় হাত ধরাধরি করেও ঘুরতো, কখনো আবার 2 চোখ বুজে ফেলার চেষ্টা করত। যা খুশি করা যেত এই ক্লাসে, কেবল চলার সময় কথা বলাটা বারণ ছিল। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের যেদিন মিটিং হতো, সেদিন মায়েরা জানলা দিয়ে উঁকি মেরে দেখতেন কি সুন্দর নানান সুরের তালে তালে হাত নেড়ে নেড়ে কখনো বা লাফিয়ে লাফিয়ে ঘুরে চলেছে ওনাদের ছেলেমেয়েরা। প্রথমত ইউরিদমিক্সের লক্ষ্য ছিল শরীর আর মনের ভেতরে তাল আর ছন্দের একটা বোধ জাগিয়ে তোলা। এর ফলে দেহ আর মনের চলনে ঐক্যতান সৃষ্টি হতো। অবশেষে
এই ঐক্যতান সৃষ্টির মধ্য দিয়ে শিশুদের মনের মধ্যে কল্পনা শক্তি আর সৃজনশীলতার জন্ম হতো। প্রথম যেদিন তোত্তোচান এই স্কুলে এসেছিল, সেই দিন গেটের গায়ে স্কুলের নামটা দেখে ও মাকে জিজ্ঞেস করেছিল, মা, তোমই মানে কি? তোমই একটা খুব পুরনো জাপানি চিহ্ন, দাড়ি কমার যে চিহ্ন, কমা, সেই কমার মতন দেখতে। দুটো তোমই, একটা কালো আর একটা সাদা, একটার পায়ের সঙ্গে অন্যটার মাথা মিলিয়ে এই রকম নিটোল গোল একটা চিহ্ন তৈরি করা হয়েছিল। সেটাই ছিল তোমই গাকুয়েনের চিহ্ন। এই চিহ্নতে হেডমাস্টার মশাইয়ের জীবনের আদর্শ প্রকাশ পেয়েছিল। শিশুদের শরীর আর মনের ঐক্যতান, একই ছন্দে তালে শিশুর মনকে, শরীরকে গড়ে তোলা। ইউরিথমিক্সের প্রচলন তিনি এই জন্যই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে খুব সুন্দর, সহজভাবে শিশুরা বেড়ে উঠবে। বড়রা বাইরে থেকে বিশেষ প্রভাব ফেলতে পারবে না তাদের মনের ওপর। এই যে হাল আমলের শিক্ষা ব্যবস্থা, এই যে লেখা বুলি পড়ানো আর পাঠ মুখস্থ করানো, এর ঘোর বিরোধী ছিলেন সেসাকু কোবায়াশি। তিনি মনে করতেন মুখস্থ বিদ্যার ফলে শিশুদের অনুভূতি কমে যায়, ওদের প্রকৃতি থেকে পাঠ নেওয়ার সহজাত ক্ষমতার ক্ষয় হয়, ওরা প্রকৃতির মধ্যে ঈশ্বরের প্রকাশকে অনুভব করতে পারে না। অথচ সেটাই তো জীবনের আসল প্রেরণা। কবি বাসও লিখেছিলেন, শোনো, ওই যে ব্যাঙটা প্রাচীন দিঘির নীরব জলে ডুব দিল, ওকে শোনো। এই ব্যাঙকে তো নিশ্চয়ই যুগ যুগ ধরে কত মানুষই দিঘির জলে ডুব দিতে দেখে আসছে। যুগ যুগ ধরে কত মানুষই তো নিশ্চয়ই কেটনির নল থেকে ধোঁয়া বেরোতে আর গাছ থেকে আপেল খসে পড়তে দেখেছে। একা ওয়াট বা নিউটন তো নন। অথচ এই যে চোখ থাকা কিন্তু কোনো সৌন্দর্য দেখতে না পাওয়া, কান থাকা কিন্তু সুর শুনতে না পাওয়া, বুদ্ধি থাকা অথচ বোধ না থাকা, মন থাকা কিন্তু তাতে সুখ দুঃখের স্পর্শ না লাগা, মনের মধ্যে আগুন জ্বলে না ওঠা, এগুলোকেই ভয় পেতে হয়, হেডমাস্টার বলতেন। আর তোত্তোচানের কাছে ব্যাপারটা ছিল এই রকম। ইউরিথমিক্সের ক্লাসে ইসাডোরা ডানকানের মতন খালি পায়ে ছুটে বেড়ানো, লাফিয়ে লাফিয়ে চলা, এতে ওর যে কি আনন্দ ছিল, এটাও স্কুলের পড়াশোনার অঙ্গ, ও যেন ঠিক বিশ্বাসই করতে পারতো না। আমি তো শুধু এটাই চাই। তোত্তোচানের পুরনো স্কুলের কাছে সেনজুকো দিঘির মধ্যিখানে ছোট্ট একটা দ্বীপ ছিল, আর সেই দ্বীপে ছিল সৌন্দর্য আর সঙ্গীতের দেবী বেনতেনের একটি মন্দির। ওই মন্দিরে চত্বরে প্রতি বছর মেলা বসতো। এরকম কোনো মেলায় আগে কখনো যায়নি তোত্তোচান। মা বাবার সঙ্গে পথের অল্প আলোর মধ্যে হেঁটে চলেছিল ও। মেলায় পৌঁছানো মাত্র হঠাৎ চারপাশটা খুব ঝলমলে হয়ে গেল। তোত্তোচান তখন প্রতিটা স্টলের ভেতরে মাথা ঢুকিয়ে দেখে নিতে লাগলো ভেতরে কি কি আছে। নানা রকম শব্দ, কিচকিচ, ছড়ছড়, ধূপ ধূপ, টুপ টুপ, আর কত সব দারুণ গন্ধ। তোত্তোচানের সব কিছুই নতুন নতুন আর আশ্চর্য লাগছিল। ছোট ছোট খেলনা পাইপ, ভেতরে সিগারেট নয় পেপারমিন্ট ভরা। পাইপের ওপর আবার কুকুর, বিড়াল, বেটি বুশ আর মজার মজার কত ছবি আঁকা। নানা রকমের কাঠি লজেন্স, বুড়ির মাথায় পাকা চুল, বাঁশের বন্দুক, যার ঘোড়া টিপলেই ফটফট করে শব্দ হয়। রাস্তার পাশে বসে একজন খেলা দেখাচ্ছিল। এই কতগুলো ছুরি গিরে ফেললো, এই কতটা কাজ কচমচ করে খেয়ে ফেললো। ওদিকে আর একজন কি যেন একটা পাউডার একটা পাটির গায়ে ঘষে দিচ্ছিল, আর বেশ একটা টিং টিং শব্দ হচ্ছিল তখন। সোনালি রঙের জাদু আংটি, যার ছোঁয়ায় পয়সা হাপিস হয়ে যায়, এমন ছবি যেটা এমনিতে দেখা যায় না, কেবল রোদ পড়লেই দেখা যায়। কাগজের ফুল জলে ফেললেই ফুটে ওঠে। তোত্তোচানের চোখ এদিক থেকে ওইদিকে যেন ছুটে বেড়াচ্ছিল। দেখো বলে তোত্তোচান এক বাক্স ভর্তি হলুদ রঙের মুরগির ছানার সামনে দাঁড়িয়ে পড়ল। ছানাগুলো সব খুব চিচি করছিল। বাবা আর মাকে তোত্তোচান এক পাশে ডেকে নিয়ে বলল, আমাকে এর একটা কিনে দেবে, দাও না প্লিজ। ছানাগুলো সব মাথা তুলে তোত্তোচানের মুখের দিকে চেয়ে দেখতে লাগলো, আর ওদের ল্যাজগুলো খুব করে নাড়াতে লাগলো। তার সঙ্গে ওরা যেন আরো জোরে চিচি করতে লাগলো। তোত্তোচান ওদের সামনে উবু হয়ে বসে পড়ল। এত মিষ্টি দেখতে ছানাগুলো। তোত্তোচানের মনে হয়েছিল এমন সুন্দর কিছু ও আগে কখনো দেখেনি। সুন্দর না? ও বলল, দাও না বলে ও বাবা মায়ের কাছে আবদার করলো। কিন্তু অবাক কাণ্ড, ওরা ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইলেন।
তোমরা যে বলেছিলে আমায় কিছু একটা কিনে দেবে, এটা দাও তাহলে, আমি তো আর কিচ্ছু চাইনি। এটা তুমি চেয়েও না লক্ষ্মী সোনা, মা ওকে আদর করে বললেন। এই ছানাগুলো কদিনের মধ্যেই মরে যাবে। কেন? তোতোচান কাঁদতে লাগলো। যে লোকটা মুরগির ছানাগুলো বিক্রি করেছিল সে যাতে শুনতে না পায় সেদিকে খেয়াল রেখে বাবা ওকে একটু সরিয়ে এনে বললেন, এখন ওদের সত্যিই খুব মিষ্টি লাগছে তৎসুকি, কিন্তু বেচারারা বেশ অসুস্থ, ওরা কিছুতেই বেশি বেশি দিন বাঁচতে পারবে না। তখন তোমারই খুব কষ্ট হবে, আর তোমাকে আমরা এটা কিনে দিতে চাই না। কিন্তু তোতোচানের তো মাথায় ঢুকে গিয়েছিল যে ওই মুরগির ছানাগুলোই ওর চাই, তাই ও কিছুতেই বাবা মার কথা মানতে পারছিল না। আমি ওদের মরতে দেব না, ওদের আমি ঠিক দেখে রাখবো। মা বাবা যতই ওকে ওই ছানাগুলোর কাছ থেকে সরিয়ে নিতে চান, ও ততই সরতে চায় না, কেবল করুণ চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। ছানাগুলোও করুণ চোখে তোতোচানকে দেখছিল আর চি চি করে রাখছিল। কেবল একটি মাত্র মুরগির ছানা, আর কিছুই তো আর চায় না। দাও না আমাকে একটা কিনে, প্লিজ দাও না, ও আকুল হয়ে বলতে থাকে। কিন্তু মা বাবাও শক্ত হয়ে থাকেন, তোমাকে আমরা এটা দিতে চাই না, কারণ পরে তুমিও খুব কাঁদবে। তোতোচান এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো, আর ওর দুই গাল বেয়ে জলের ধারা বয়ে যেতে লাগলো। সেই অবস্থাতেই ও হাঁটতে শুরু করলো। আধো অন্ধকার পথ দিয়ে হাঁটার সময় ও ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো কোনোদিন এভাবে কিছু চাইনি, আর কখনো চাইবো না। কেবল একটা মুরগির ছানা কিনে দাও আমায়, প্লিজ। বাবা মাকে শেষ পর্যন্ত ওর আবদার মেনে নিতেই হলো। খুব ঝমঝমে বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে যেমন লাগে, তোতোচানের মুখও তেমন ঝলমল করে উঠল। একটা বাক্সের মধ্যে দুটো ছানা নিয়ে ও বাড়ি ফিরে চলল। পরদিন মা একজন কাঠের মিস্ত্রিকে ডেকে এনে ওর জন্য খড়খড়ি দেওয়া একটা বাক্স তৈরি করিয়ে নিলেন, আর তাতে একটা ইলেকট্রিক আলোও লাগিয়ে দেওয়া হলো মুরগি ছানাদের উত্তাপ দেওয়ার জন্য। সারাটা দিন ধরে তোতোচান ছানাদের দিকে তাকিয়ে থাকে। সত্যি দেখতে কি যে মিষ্টি, কিন্তু হায়, 4 দিনের মাথায় একটা ছানা নড়াচড়া বন্ধ হয়ে গেল, 5 দিনের মাথায় অন্যটার। তোতোচান ওদের কত আদর করলো, কতবার ওদের নাম ধরে ডাকলো, কিন্তু ওরা আর কিছুতেই সাড়া দিল না, চোখ মেলে তাকালোও না। বাবা মা যেমন বলেছিলেন তেমনই হলো। ও একলা একলা খানিক কাঁদলো, তারপর বাগানে একটা গর্ত খুঁড়ে ছানা দুটোকে মাটির তলায় শুইয়ে দিল। শেষে ছোট একটা ফুল রেখে দিল সমাধির ওপরে। ছোট কাঠের বাক্সটা খালি হয়ে যাওয়ার পর যেন খুব মস্ত দেখাচ্ছিল। তারই এক কোণে একটা হলুদ পালক পড়েছিল। সেইটা দেখা মাত্র তোতোচানের মেলার দিনটার কথা মনে পড়ে গেল। কেমন করে ছানাগুলো চি চি করছিল সেই সব কথা। দাঁত দিয়ে শক্ত করে ওর ঠোঁট চেপে ধরে চুপি চুপি কাঁদতে লাগলো ও। এত আকুল হয়ে কোনো কিছু চায়নি কোনোদিন এর আগে। আর কেমন নিমেষের মধ্যে তা হারিয়ে গেল। সেই প্রথম খুব ভালোবাসার কাউকে হারাবার যন্ত্রণা অনুভব করেছিল তোতোচান। সবচেয়ে খারাপ পোশাক। বাবা মায়ের হেডমাস্টার মশাই সবসময় বলতেন, আপনারা বাচ্চাদের ওদের সবচেয়ে খারাপ পোশাকটা পরিয়ে স্কুলে পাঠাবেন। এ কথা বলার কারণ ছিল বাচ্চারা তাহলে মনের আনন্দে যা খুশি তাই করতে পারে। কাদা মাখুক বা জামা ছিঁড়ে যাক, বাড়ি গিয়ে বকুনি খাবার ভয় থাকে না। সুন্দর জামা পরে এসে সারাক্ষণ সতর্ক হয়ে থাকতে হবে, এই না দাগ লেগে যায়, এই না ছিঁড়ে যায়, ফলে ভয়ে ভয়ে খেলবে। হেডমাস্টার মশাইয়ের মনে হতো যে এটা মোটেও ঠিক নয়। তোমই এর আশেপাশে অনেক ছোটদের স্কুল ছিল যেখানে ছেলে মেয়েরা সব দারুণ ফিটফাট পোশাক পরে আসতো। মেয়েরা স্যালোর স্যুট আর ছেলেরা কলার তোলা জ্যাকেট আর হাফ প্যান্ট। কিন্তু তোমইতে বাচ্চারা সবাই খুব সাধারণ জামা পরে আসতো, আর ওদের যত খুশি খেলায় কেউ বাধা দিত না। তখনকার দিনে জিন্সের মতো শক্তপোক্ত প্যান্টও পাওয়া যেত না, ফলে প্রায় সব ছেলের প্যান্টেই এখানে সেখানে তালি তাপ্পি মারা থাকতো, আর মেয়েরা বাজারের সবচেয়ে শক্ত কাপড়ের তৈরি ফ্রক বা স্কার্ট পরে স্কুলে আসতো। তোতোচানের সবচেয়ে প্রিয় খেলা ছিল ওর বাগানের বেলার তলা দিয়ে হামা দিয়ে উপরের দিকে চলে যাওয়া, কিংবা পাশের কোনো ফাঁকা জমিতে ঢুকে পড়া। তাই ওই পোশাকের নিয়মটাতে ওর খুব সুবিধে হয়েছিল। তখনকার দিনে কাঁটাতারের বেড়ার খুব চল ছিল। কখনো কখনো সেই বেড়া একেবারে মাটি ছুঁয়ে যেত। তখন কোনো বেড়া তলা দিয়ে হামাগুড়ি দেবার জন্য ওকে প্রথমে কুকুরদের মতন মাটিতে বেশ একটা গর্ত খুঁড়ে নিতে হতো।
ও যতই সতর্ক থাকুক না কেন, এই করতে গিয়ে অবধারিতভাবে ওর জামায় কাটা তারে আটকে যেত এবং ছিঁড়ে যেত। একবার মসৃণের খুব পুরনো একটা জামা এমনভাবে কাটা তারে আটকে গিয়েছিল যে সেটা ছিঁড়ে একেবারে ফালা ফালা হয়ে গিয়েছিল। যদিও পুরনো, তবুও ও জানতো যে জামাটা মায়ের খুব পছন্দ। তাই ও খুব করে মাথা খাটিয়ে ভাবতে লাগলো বাড়ি গিয়ে কি বলবে। কাটা তারে আটকে ছিঁড়ে গেছে, মাকে সে কথা বলবে কেমন করে? কিন্তু একটা গল্প তো বানিয়ে বানিয়ে বলতে হবে, যাতে মনে হয় যে ওর কিচ্ছু করার ছিল না। ও তখন গল্পটা বানিয়ে ফেললো। বাড়ি ফেরার পথে, মা জানো, তোতোচান বাড়ি ফিরে গল্পটা বলতে শুরু করলো। অনেকগুলো ছেলে মেয়ে, তাদের আমি চিনি না, ওরা আমার দিকে কতগুলো ছুরি ছুঁড়ে মারতে লাগলো। দেখো না, তাই তো আমার জামাটা কেমন ছিঁড়ে গেছে। গল্পটা বানাতে বানাতে ও ভাবছিল, মা যদি এরপর কোনো প্রশ্ন করে তাহলে ও কি উত্তর দেবে। ভাগ্যে মা শুধু বলে দিলেন, তাই তো, ভয়ানক কাণ্ড। তোতোচান মস্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। মা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে ওর জামাটা বাঁচানোর আর কোনো উপায় ছিল না। মা অবশ্যই ওর ছুরি ছোড়ার গল্পটা বিশ্বাস করেননি। ছুরি ছুঁড়ে মারলে শুধুমাত্র জামাটাই ছিঁড়ত না, ওর গায়েও আঘাত লাগতো। তাছাড়া তোতোচানকে দেখে একটু ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল না। ওর গল্প শুনেই মা সব বুঝে গিয়েছিল। তবে তোতোচান তো গল্প বানিয়ে বলার মেয়ে নয়। তার মানে ওর নিশ্চয়ই জামাটা ছিঁড়ে যাওয়ায় খুব খারাপ লেগেছে। যাক, সেটুকু যে হয়েছে সেটা ভালো কথা। মা এই ফাঁকে তোতোচানকে অনেক দিন ধরে জানতে চাওয়া একটা কথা জিজ্ঞেস করলেন। ছুরি লেগে তোমার জামা কেমন করে ছিঁড়ে গেছে তা আমি বুঝলাম, কিন্তু রোজ রোজ তোমার নিজেরটাও কেমন করে ছিঁড়ে যায় বলো তো? মা এটা কিছুতেই বুঝতে পারতেন না। কেমন করে তোতোচান প্রতিদিন ওর লেস লাগানো ইজেরের পেছনটা ছিঁড়ে নিয়ে বাড়ি ফেরে। কাদা মেখে ফেরা বা স্লিপ দিয়ে নিচে গড়িয়ে পড়ার সময় পেছনটা ফেসে যাওয়া এক কথা, কিন্তু ওইভাবে ছিঁড়ে ফালা ফালা হয়ে যায় কেমন করে ওর ইজের? তোতোচান একটু ভেবে নিয়ে বলল, দেখো, তুমি যখন বেড়ার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে উপরে যাবে, তখন তুমি মাটিতে গর্ত খুঁড়েও উপরে যাবে। তখন যাওয়ার সময় বেড়ায় তোমার স্কার্ট বা জামা আটকে যাবেই, আর ফেরার সময় ইজেরও আটকে যাবে। বেড়ার এ মাথা থেকে ও মাথা ঢোকার সময় বলতে হবে আসতে পারি, আর বেরোবার সময় বলতে হবে আচ্ছা চলি তাহলে। আর তখনই তোমার ইজের জামা সব ছিঁড়ে যাবে। যাবেই, দেখো। মা ঠিক ব্যাপারটা ধরতে পারলেন না, কিন্তু ওর কথা শুনতে বেশ মজা লাগছিল। খেলাটা বুঝি খুব ভালো? মা জিজ্ঞেস করলেন। তুমিও একবার খেলে দেখো না। মায়ের প্রশ্নে তোতোচান বেশ অবাক হয়ে উত্তর দিল, এত মজা হয় মা জানো, দেখবে তোমারও ইজেরটা ছিঁড়ে যাবে। তোতোচানের দারুণ খেলাটা ছিল ঠিক এই রকম। প্রথম কাঁটা তারে ঘেরা একটা ফাঁকা জমি খুঁজে পেতে হবে, তারপর নিচের তারটা তুলে মাটিতে একটা গর্ত খুঁড়ে ফেলতে হবে, বলতে হবে ভেতরে আসতে পারি কি, বলে হামাগুড়ি দিয়ে বেড়ার ওই দিকে চলে যেতে হবে। তারপর পাশের একটা তার উঁচু করে তুলে মাটিতে আর একটা গর্ত খুঁড়ে পেছোতে পেছোতে বলতে হবে চলি তাহলে। তোতোচান ইজের ছেঁড়ার রহস্যটা এবার স্পষ্ট হয়ে গেল মায়ের কাছে। বারবার এই আসতে পারি কি আর চলি তাহলে বলে ঢোকা আর বেরোনো করতে করতেই ওর জামা ইজের সব ছেড়ে একসা হয়েছে। এদিকে তোতোচান তো খুশি মনে কাঁটা তার তুলে গর্ত খুঁড়ে ঢুকছে আর বেরোচ্ছে। ইজেরের আর কি দোষ? বড়দের কাছে খেলাটা হয়তো বেজায় ক্লান্তিকর মনে হতে পারে, অথচ ছোটদের কাছে কতই যে আনন্দ। নখে ধুলো, নখের ডোগায় কানের ভেতরে ময়লা। তোতোচানকে দেখতে দেখতে মায়ের বেশ একটু হিংসেই হচ্ছিল। আর হেডমাস্টার মশাই বিচারের তারিফ না করে উপায় নেই। কেমন সুন্দর ভেবেচিন্তে বলেছিলেন যে ছেলে মেয়েদের সবচেয়ে বাজে পোশাকটা পরিয়ে স্কুলে পাঠাবেন। নোংরা করা যেতে পারে, ছিঁড়লে ক্ষতি হবে না এমন পোশাক। হেডমাস্টার মশাই যে সত্যি ছোটদের মন বুঝতে পারতেন এই জামার ব্যাপারটা থেকে তাও বোঝা যায়। টাকা হাসি। একদিন সকালবেলায় ছেলেমেয়েরা সবাই স্কুলের মাঠে খেলছিল। হেডমাস্টার মশাই বললেন, তোমাদের একজন নতুন বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিই, ওর নাম টাকা হাসি। ও ক্লাস 1-এর ট্রেনের যাত্রী হবে। তোতোচান সহ সবাই টাকা হাসির দিকে তাকালো। টাকা হাসি ও টুপি খুলে ওদের কুর্নিশ করে বলল, কেমন আছো? তোতোচানের তো সবে ক্লাস 1-এ পড়ছে, ফলে দেখতে বেশ ছোটখাটো, কিন্তু ছেলে হওয়া সত্ত্বেও টাকা হাসিকে যেন আরো অনেক ছোট মনে হলো। ছোট ছোট হাত পা, কিন্তু কাঁধটা বেশ চওড়া।
টুপি হাতে দাঁড়িয়েছিল। ওর দাঁড়িয়ে থাকাটার মধ্যে কেমন একটা করুণ ভাব ফুটে উঠেছিল। চলো ওর সঙ্গে আলাপ করি, তত্ত্বচ্যান, সাক্ষ্যচ্যান আর মিওচ্যানকে বলল। ওরা তাকাহাসির দিকে এগিয়ে গেল। ওদের কাছে আসতে দেখে তাকাহাসি সুন্দর করে হাসলো। তখন ওরাও হাসলো। মস্ত গোল গোল চোখ তাকাহাসির, দেখে মনে হচ্ছিল যেন ও কিছু বলতে চায়। তুমি কি রেলগাড়ির ক্লাসরুমটা দেখতে চাও? তত্ত্বচ্যান বলল। বলে তাকাহাসি ওর টুপিটা ফের মাথার উপর চাপিয়ে নিল। ওদের ক্লাসটা দেখাবার উত্তেজনায় তত্ত্বচ্যান রেলগাড়ির দিকে ছুটতে এগিয়ে গেল। দরজায় পৌঁছেও ডাক দিল, তাড়াতাড়ি। তাকাহাসিকে দেখে মনে হচ্ছিল ও বেশ জোরেই ছুটছে, তবুও অনেকটা পেছনে পড়েছিল। আসছি বলে তাকাহাসি হাঁচড় পাঁচড় করে এগোতে লাগলো। তত্ত্বচ্যান বুঝতে পারছিল যে যদিও তাকাহাসি ইউসাকি চ্যানের মতন পোলিও হয়নি, তবুও ওরও চলতে একই রকমই সময় লাগে। ও চুপ করে অপেক্ষা করতে লাগলো। তাকাহাসি সাধ্য মতন জোরেই চলছিল, তাই তো আর ভারতীর তাড়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওর পা দুটো এমনিতেই খুব ছোট, তাই আবার ধনুকের মতো বাঁকানো। বড়রা জানতেন, স্কুলের শিক্ষকরাও, যে ওর শরীরটা আর বড় হবে না। তত্ত্বচ্যান ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে তাকাহাসি ওর হাত দুটো দুলিয়ে দুলিয়ে আরো জোরে ছোটার চেষ্টা করতে লাগলো। দরজায় পৌঁছে ও তত্ত্বচ্যানকে বলল, তুমি কিন্তু দারুণ ছোট। তারপর তাকাহাসি বলল, আমার বাড়ি ওসাকায়। ওসাকা? তত্ত্বচ্যান দারুণ উত্তেজিত হয়ে উঠল। ওর কাছে ওসাকা ছিল একটা স্বপ্নের শহরের নাম। ওর ছোট মামা, যে কিনা তখন কলেজে পড়ে, সে ওদের বাড়িতে এলে ওর মাথাটা তুলে ধরে উপরে তুলে বলতো, তোকে আমি ওসাকা দেখাবো, পাচ্ছিস দেখতে ওসাকা? এটা ছিল ছোটদের সঙ্গে বড়দের একটা খেলা, কিন্তু তত্ত্বচ্যান মামার কথাটা বিশ্বাস করত। ওইভাবে মাথা ধরে টেনে তোলার ফলে গাল টনটন করত, চোখেও ব্যথা করত। তবুও ও ভাবতো যে খুব ভালো করে তাকালে হয়তো সত্যি ওসাকা শহরটাকে দেখতে পাবে, কিন্তু কখনোই দেখতে পেত না। তবুও ছোট মামা এলে তত্ত্বচ্যান আবদার করত, ওসাকা দেখাও, ওসাকা দেখাও। সেই ওসাকায় তাকাহাসির বাড়ি, ওর সেই স্বপ্নের শহরে। আমাকে ওসাকার গল্প বলো, তত্ত্বচ্যান বলল। ওসাকা? তাকাহাসির মুখে একটা সুন্দর হাসি মাখানো ছিল, গলার স্বরটা বড়দের মতন ঝরঝরে। ঠিক তখনই প্রথম পিরিয়ড শুরু হবার ঘন্টা বেজে উঠল। এ যা, তত্ত্বচ্যান আফসোসে সুরে বলে উঠল। তাকাহাসি বেশ খুশি মনে শরীরটাকে দোলাতে দোলাতে সামনের সারিতে গিয়ে বসলো। ব্যাগের আড়ালে ওর গোটা শরীরটাই যেন ঢেকে গিয়েছিল। তত্ত্বচ্যান তাড়াতাড়ি করে ওর পাশে গিয়ে বসলো। ওর তাকাহাসিকে ছেড়ে একটু যেতে ইচ্ছে করছিল না। সেই থেকেই তত্ত্বচ্যান তাকাহাসির খুব ভালো বন্ধু হয়ে গেল। দেখে চলো। স্কুল থেকে ফেরার পথে বাড়ির খুব কাছাকাছি এসে তত্ত্বচ্যান দারুণ একটা জিনিস দেখতে পেল। রাস্তার ধারে মস্ত উঁচু একটা বালির পাহাড়। সমুদ্র থেকে এত দূরে বালি, কি আশ্চর্য! তত্ত্বচ্যানের ভারী আনন্দ হলো। একবার একটু লাফিয়ে নিয়ে ও এক ছুটে পাহাড়ের চূড়ে ওঠার চেষ্টা করলো। কিন্তু কোথায় ঝুরঝুরে বালি? এ তো জল দিয়ে সিমেন্ট আর বালি মাখানো প্লাস্টার। ছপ! স্কুল ব্যাগ আর জুতোর ব্যাগ সমেত ও বুক পর্যন্ত ডুবে গেল সেই সিমেন্ট মাখানোতে। ওকে দেখে মনে হচ্ছিল যেন একটা পাথরের মূর্তি। যতই চেষ্টা করে নিজেকে টেনে তোলার, ততই তলিয়ে যেতে থাকে প্লাস্টারের তলের মধ্যে। পায়ের জুতোও তো খোলার উপক্রম। তত্ত্বচ্যান খুব চেষ্টা চালাতে লাগলো যাতে সম্পূর্ণ ডুবে না যায়। অতঃপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় চলল না ওর। বাঁ হাতে জুতোর ব্যাগ ধরা, আর সেই শুদ্ধ হাতটা সিমেন্টে মাখামাখি। দু একজন অপরিচিত মহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদেরও ডেকে বলল, একটু শুনবে, একটু শুনবে। তারা মনে করলেন তত্ত্বচ্যান বুঝি খেলা করছে, তাই একটু হেসে চলে গেলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার মুখে মা তত্ত্বচ্যানের খোঁজে বেরিয়ে দেখেন এই কাণ্ড। তখন একটা লম্বা বাঁশ জোগাড় করে তত্ত্বচ্যানকে তার একটা দিক ধরতে বলে অন্য দিকটা খুব জোরে টানতে লাগলেন মা। কিন্তু ওর নিজেরই পা যে প্লাস্টারের মধ্যে ঢুকে যাচ্ছিল। ততক্ষণে তত্ত্বচ্যান আপাদ মস্তক সিমেন্টে ঢেকে এক টুকরো দেওয়াল হয়ে গেছে। আমি তোমাকে আগে একবার বলেছিলাম না যে কোনো কিছুর উপর ঝাঁপ দেওয়ার আগে একটু ভালো করে দেখে নেবে যে জিনিসটা কি? মা বললেন। যে ঘটনার কথা মা বলছিলেন তা ঘটেছিল একদিন স্কুলে খাওয়া দাওয়ার ওই সময়টাতে। সেদিন দুপুরে তত্ত্বচ্যান হলঘরের পেছনে রাস্তাটা দিয়ে হাঁটছিল।
পথের মধ্যে একটা খবরের কাগজ পড়ে থাকতে দেখে ও ভাবলো একটা লাফ দিয়ে ওটার ওপরে এসে পড়লে বেশ মজা হবে। যেমন ভাবা তেমন কাজ। যেই না ভাবা অমনিও পিছিয়ে গিয়ে ছুটে এসে পড়লো কাগজের মাঝখানে, আর অমনিও পড়ে গেল বাথরুমের নোংরা ট্যাঙ্কের ভেতরে, মানে যে ট্যাঙ্কে একবার ওর পয়সার থলেটা পড়ে গিয়েছিল সেই ট্যাঙ্কে। আসলে ট্যাঙ্কের ঢাকনাটা সেদিন কেন যেন খোলা ছিল, তাই দারোয়ানজি ওর উপর একটা কাগজ পেতে রেখেছিল যাতে বাজে গন্ধটা বেশি দূরে না ছড়ায়। ইস, কি বীভৎস একটা কাণ্ডই না ঘটেছিল সেদিন। শেষে অনেক ধুয়ে মুছে ঘষে মেজে তবেই না চেনা যায় তত্ত্বচ্যানকে। সে আগের তত্ত্বচ্যানকে ফিরে পাওয়া গিয়েছিল। মা সেই দিনটার কথাই বলছিলেন, আমি আর কোনোদিন কোনো কিছুর উপর দিয়ে এইভাবে লাফ দিব না। তত্ত্বচ্যান মাথা নিচু করে বলল। মা একটু আশ্বস্ত হলেন, কিন্তু পরবর্তী ও যা বলল তাতে মা বুঝতে পারলো যে নিশ্চিন্ত হবার মতন তেমন কিছু আসলে ঘটেনি। আমি আর কোনোদিন কোনো খবরের কাগজ বা বালির পাহাড়ের ওপর দিয়ে লাফ দেব না, তত্ত্বচ্যান বলল। অর্থাৎ অন্য কিছুর কথা ঠিক বলা যাচ্ছে না। দিনের আলো ক্রমে ক্রমে কমে আসছিল। ওরা যতক্ষণে বাড়ি পৌঁছলো ততক্ষণে রাত হয়ে গেছে।